হ্যালো স্টুডেন্টস, অনেক দিন পর আমরা অর্গানিক কন্টিনিউ করতেছি। সো এইবার আমরা অর্গানিক শেষ করেই ছাড়বো, ঠিক আছে? সো চলো বেশি কথাবার্তা না বলে শুরু করি। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের ক্লাসে আমরা পড়বো হলো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি এর ABCD, ঠিক আছে? সো এই ক্লাসটা যদি ঠিকমতো বুঝো, এই ক্লাসে সবগুলি টপিক যদি আত্মস্থ করতে পারো, তাহলে অর্গানিকের পরের জার্নিটা তোমার জন্য অনেকটা স্মুথ সেলিং হবে। সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসের ইম্পর্টেন্স। সো আজকে আমরা কি পড়বো দেখো, টাইপস অফ স্পিসিস, এটা অনেক সুন্দরভাবে বইয়ে লেখা আছে। এরপর বন্ধন কিভাবে ভাঙে, বন্ধনের ভাঙন, ঠিক আছে, এবং বন্ধনের ভাঙনের কারণে কি কি জিনিস উৎপন্ন হয় সেই জিনিসটা দেখবো। এরপর ইম্পর্টেন্ট এফেক্টস পড়বো অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। বেসিক্যালি আমরা অ্যাপ্লিকেশন বেসড ভাবে পড়বো। দেখো এখানে অনেক কিছু চাইলে আজাইরা জিনিসপাতি পড়া যায়, বাট আমরা পড়বো না। আমাদের সিলেবাসে যতটুকু লাগে, আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি যেটা দেখছি অতটুকুই পড়াবো, ঠিক আছে? এবং কোনো সমস্যা হবে না। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একদম লাস্টের, এটা হলো আমাদের রিয়াকশন মেকানিজম, তাই না, বিক্রিয়ার কৌশল, এগুলিও আমরা দেখবো, ঠিক আছে? সো বেশি কথাবার্তা না বলে চলো শুরু করি আমরা। সবার আগে আমাদের দেখতে হবে আলফা কার্বন কাকে বলে। কার্যকরী মূলকের সাথে সরাসরি সংযুক্ত কার্বনকে আমরা কি বলি? আলফা কার্বন বলি, ঠিক আছে? কার্যকরী মূলকের সাথে সরাসরি সংযুক্ত কার্বনকে আমরা কি বলি? আলফা কার্বন বলি। এটা আমরা করছিলাম যদিও। এবং আলফা কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনকে আমরা বলি হলো আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলি? আলফা হাইড্রোজেন। সো আলফা কার্বন কাকে বলে? সেটা হলো যে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন। এবং আলফা হাইড্রোজেন কাকে বলে? আলফা হাইড্রোজেন হলো যে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন। সো একটা এক্সাম্পল দেই চলো, যেমন CH3 CH2 CH2 C ডাবল বন্ড ও H। সো এখানে কার্যকরী মূলক কোনটা বলো তো? কার্যকরী মূলক হলো কার্বক্সিলিক অ্যাসিড। সো এটা কি হবে? কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আমরা বলি আলফা কার্বন। সো এটা আলফা কার্বন হবে, তাই না? না, এটা আলফা কার্বন হবে না কিন্তু, খবরদার, কারণ এটা তো কার্যকরী মূলকের কার্বনটা, তাই না? সো আমি কি বলছি? কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আমরা বলবো আলফা কার্বন। দিস উইড বি দ্য আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলি? আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন আমরা কি বলি? আলফা হাইড্রোজেন। সো এখানে কয়টা আলফা হাইড্রোজেন আছে? দুইটা আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা, এবার ভাই বিটা কার্বন কাকে বলে? আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে বলা হয় বিটা কার্বন। আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনের কি বলা হয়? বিটা কার্বন। এবং বিটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনের বলা হয় হলো বিটা হাইড্রোজেন। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? ঠিক আছে, ওকে। সো আরেকটা এক্সাম্পল দেই চলো। ধরো এই যে বললো CH3 H3CH HO, আর এখানে বলে দিল CH3। সো এখানে আমরা বলো আলফা কার্বন কয়টা, বিটা কার্বন কয়টা? এখানে আলফা কার্বন কয়টা, বিটা কার্বন কয়টা? এই যে কার্যকরী মূলক সবার আগে চিহ্নিত করো, এই যে কার্যকরী মূলক। সো কার্যকরী মূলকের সাথে যুক্ত হাইড্রোজেন কার্বনের আমরা কি বলি? আলফা কার্বন। এবং এর সাথে যুক্ত হাইড্রোজেন আমরা বলি হলো আলফা হাইড্রোজেন। এবং দেখতেই পারতেছো এখানে কয়টা আলফা হাইড্রোজেন আছে? একটা আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা, এবার আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনের আমরা কি বলি? বিটা কার্বন। সো এটা একটা বিটা কার্বন। আবার এই কার্বনটাও কি আলফা কার্বনের সাথে যুক্ত, সো এটাও হবে বিটা কার্বন। সো এখানে কয়টা বিটা কার্বন আছে? দুইটা বিটা কার্বন আছে, ঠিক আছে? মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে হবে। সো বিটা কার্বন হলো বিটা কার্বন হলো আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন, আলফা কার্বন এর সাথে যুক্ত কার্বন, এটা আমরা বলি হলো বিটা কার্বন, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস, এগুলি জাস্ট দেখে নিলাম আমরা হালকা করে। আচ্ছা, সো বন্ধনের ভাঙন, একটা বন্ধন এ আর বি কি একটা যৌগ। সো এই যৌগে এ আছে আর বি আছে। সো এদের মধ্যে ভাঙন কিভাবে হইতে পারে? দুই ধরনের হইতে পারে। একটা হলো হোমোলিটিক বা সমবিভাজন। সো বেসিক্যালি এখানে যে বন্ড আছে, সিঙ্গেল বন্ডে কয়টা ইলেকট্রন শেয়ার হয় বলো তো? দুইটা ইলেকট্রন শেয়ার হয়, তাই না? এই যে এর একটা ইলেকট্রন, বি এর একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন শেয়ার হয়। এখন হোমোলিটিক ফিশন হইলো যে এই যে শেয়ার করা ইলেকট্রন দুইজনেরটা নিয়ে নিবে, দুইজনই কি করবে? দুইজনেরটা নিয়ে নিবে, এই যে। সো এটাকে আমরা হাফ অ্যারো দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? দেখতেই পারতেছো, হাফ অ্যারো। এই যে এদিকে অর্ধেক একটা অ্যারো, এদিকে অর্ধেক একটা অ্যারো। সো অ্যারো হলো পুরাটা এরকম ভাবে লিখি, তাই না? তবে হাফ অ্যারো কি? একটা মাথা আছে, আরেকটা মাথা কি?
নাই। সো হাফ অ্যারো দিয়ে এটারে আমরা লিখি, কারণ দুই ভাগে সমান ভাগে ভাগ হয়ে যেতেছে। এবং আমরা পাই হলো এ এবং বি, এ এবং বি এই দুইটা জিনিস পাই। এটার আমরা বলি হোমোলিটিক, মানে সমবিভাজন, তাই না? হোমোলিটিক ফিশন। ওকে, বন্ধনের ভাঙনকে ফিশন বলা হয়, বন্ধনের ভাঙনকে ফিশন বলা হয়। সমানভাবে ভাঙলে বলে হোমোলিটিক ফিশন। এবং এখানে কি উৎপন্ন হইতেছে? বিজোড় ইলেকট্রন স্পিসি উৎপন্ন হইতেছে, তাই না? বিজোড় ইলেকট্রনের প্রজাতি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আরেকটা হলো হেটেরোলিটিক ফিশন। হেটেরো মানে বুঝতেই পারতেছো ভিন্ন, হেটেরোলিটিক ফিশন। সো বা আমরা বলতে পারি বিষম বিভাজন, বিষম বিভাজন। সো বিষম বিভাজনের ক্ষেত্রে কি হবে? এই যে দুইটা ইলেকট্রন, দেখতেই পারতেছো এখানে কি আছে? দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। সো এবার কি হবে? যে কোনো একজন, যে কোনো একজন এই দুইজনের মধ্যে যে কোনো একজন এই দুইটা ইলেকট্রনই নিজের কাছে নিয়ে নেবে। এবং এবার আমরা কি ইউজ করব? ফুল অ্যারো ইউজ করব, কারণ পুরোটা নিয়ে নিতেছে। সো এইখানে উৎপন্ন হবে এ প্লাস বি মাইনাস। এবং মজার জিনিস, মাইনাসে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে কিন্তু, ঠিক আছে? একটা হলো নিজের, আরেকটা হলো চুরি করে আনছে। সো মাইনাসে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমাদের সামনে লাগবে। ওকে, আর এই যে এর কলিজার ইলেকট্রন নিয়ে গেল, এ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। সো হেটেরোলিটিক বা বিষম বিভাজনের ক্ষেত্রে কি হয়? একটা পজিটিভলি চার্জ স্পিসি এবং একটা নেগেটিভলি চার্জ স্পিসি উৎপন্ন হয়, ঠিক আছে? এটার আমরা বলি পজিটিভলি চার্জড, তাই না? পজিটিভলি চার্জ। আর এটা হলো আমাদের নেগেটিভলি চার্জ স্পিসি, ঠিক আছে? সো পজিটিভলি চার্জ স্পিসির আমরা কি বলি? ক্যাটায়ন বলি। এবং নেগেটিভ চার্জ স্পিসির আমরা বলি অ্যানায়ন, তাই না? এবং নিউট্রাল, নিউট্রাল বেসিক্যালি বিজোড় ইলেকট্রন সম্পন্ন স্পিসিকে আমরা কি বলি জানো? এদেরকে আমরা বলি হলো মুক্তমূলক, মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যাল। মুক্তমূলক বা কি? ফ্রি র্যাডিক্যাল, ঠিক আছে? সো কেউ যদি জিজ্ঞাসা করে ভাইয়া মুক্তমূলক কাকে বলে, সেটা হলো সমবিভাজনে, কিসে? সমবিভাজনে বা সুষম বিভাজনে যে মূলক তৈরি হয়, বিজোড় ইলেকট্রন সম্পন্ন মূলক তৈরি হয়, সেটাকে আমরা মুক্তমূলক বলি। ওকে, সো একটা হলো পজিটিভ চার্জ যুক্ত ক্যাটায়ন এবং নেগেটিভ চার্জ যুক্ত কি আছে? অ্যানায়ন আছে। ভালো কথা। এখন এই যে পজিটিভলি চার্জড, ওই কার প্রতি আকর্ষিত হবে বলো তো? ঋণাত্মক মূলকের প্রতি বা ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে। আর এই যে নেগেটিভ চার্জ, এটা কিসের প্রতি আকর্ষিত হবে বলো তো? পজিটিভের প্রতি আকর্ষিত হবে। এক্স্যাক্টলি। সো কার উপর আকর্ষিত হয় একটা প্রজাতি, কার উপর আকর্ষিত হয় সেটার উপর ভিত্তি করে প্রজাতি দুই ধরনের। প্রজাতি কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রো মানে তো জানোই ইলেকট্রন, আর ফাইল মানে হলো লাভিং। সো ইলেকট্রন লাভিং স্পিসিসদের আমরা কি বলি? ইলেকট্রোফাইল। এবং আরেক ধরনের স্পিসি আছে, এদেরকে আমরা বলি হলো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস লাভিং স্পিসি, তাই না? নিউক্লিয়াস লাভিং স্পিসি। একটা হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কিসের প্রতি আকর্ষণ? ইলেকট্রন বা নেগেটিভ চার্জ এর প্রতি আকর্ষিত গ্রুপ। ওকে, ওকে ছোট্ট বন্ধু। আর আরেকটা হলো নিউক্লিওফাইল বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত গ্রুপ, বা নিউক্লিয়াসের প্রতি বা মানে পজিটিভ চার্জের প্রতি আকর্ষিত গ্রুপ। ঠিক আছে ভাইয়া? ইলেকট্রোফাইল কয় ধরনের? দুই ধরনের। নিউক্লিওফাইলও কয় ধরনের জানো? দুই ধরনের। সো ইলেকট্রোফাইল দুই ধরনের, নিউক্লিওফাইল কয় ধরনের? দুই ধরনের। সো ইলেকট্রোফাইল আমি ইপি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? ইলেকট্রোফাইল, এবং আমাদের নিউক্লিওফাইল বা এনইউ দ্বারা প্রকাশ করে ইউজুয়ালি। সো নিউক্লিওফাইল দুই ধরনের। দেখো, ইদার এরকম হইতে পারে, ইলেকট্রোফাইল মানে কি? যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ। সো বেসিক্যালি ইলেকট্রনের ঘাটতি আছে। সো ইলেকট্রনের ঘাটতি কোন কোন ক্ষেত্রে থাকতে পারে? এক হইলো তোমার পজিটিভলি চার্জ, তাই না? পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল, বা আমরা বলতে পারি ধনাত্মক ইলেকট্রোফাইল। এক হইলো তোমার কি? ধনাত্মক ইলেকট্রোফাইল, ঠিক আছে? ওকে,
ধনাত্মক ইলেকট্রোফাইল, যেমন এক্সাম্পল আছে ধরো এই যে আমরা বলতে পারি যেমন CH3+, এটা একটা ধনাত্মক ইলেকট্রোফাইল। এরপর Cl+, ওরে বাবা রে বাবা, এটা অর্গানিকেই প্রথম দেখবা, এটার আমরা বলি ক্লোরোনিয়াম আয়ন। এটার আমরা কি বলি জানো? ক্লোরোনিয়াম আয়ন। সো এটাও একটা ইলেকট্রোফাইল। এরপর তুমি আরো অনেক এক্সাম্পল দেওয়া যায় আসলে। মিথাইল কার্বোক্যাটায়ন, এরপর এটা কি দেখাইতেছি, একটা হলো ক্লোরোনিয়াম Cl+ আয়ন। এরপর আছে হলো আমাদের ব্রোমোনিয়াম আয়ন Br+, এটাও একটা ভালো এক্সাম্পল। সো পজিটিভলি চার্জড স্পিসি, এদেরকে আমরা বলি হলো ইলেকট্রোফাইল। এরপর আরেক ধরনের ইলেকট্রোফাইল হলো ভাইয়া নিউট্রাল ইলেকট্রোফাইল। নিউট্রাল, বা আমরা বলতে পারি এটার কি বলে, নিউট্রাল মানে বাংলা, নিউট্রালে বাংলা কি বলো তো? নিরপেক্ষ ইলেকট্রোফাইল। নিরপেক্ষ মানে এদের মধ্যে কোনো চার্জ নাই বাট স্টিল ইলেকট্রনের অভাব আছে। চার্জ নাই বাট কি আছে? ইলেকট্রনের অভাব আছে। যেমন এরা হলো বেসিক্যালি লুইস অ্যাসিড, যেমন AlCl3 এর কথা যদি বলি, AlCl3 তে কি আছে জানো? ফাঁকা একটা পি অরবিটাল আছে। সো এই ফাঁকা জায়গায় ইলেকট্রন আসতে পারে, এই কারণে এটাকে আমরা কি বলি? ইলেকট্রনের প্রতি এটার একটা আকর্ষণ আছে, সো এটার আমরা কি বলতে পারি? একটা ইলেকট্রোফাইল বলতে পারি। সো এটা হলো নিউট্রাল ইলেকট্রোফাইল, কারণ এর উপর কোনো কি নাই? চার্জ নাই। সো এই যে AlCl3, এটা একটা এক্সাম্পল। এরপর FeCl3, ফাঁকা ডি অরবিটাল আছে। FeCl3 তে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে, সো এখানেও ইলেকট্রন যাইতে পারে। এরপর ZnCl2 আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, এখানে ইলেকট্রন থাকতে পারে। সো মাথায় রাখতে পারবা, ইলেকট্রোফাইল পজিটিভলি চার্জ হতে পারে, নিউট্রাল হতে পারে। আর নিউক্লিওফাইল কি? যারা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, মানে ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ। সো বেসিক্যালি কি হইতে পারে? এর হলো একটা হলো তোমার নেগেটিভ নিউক্লিওফাইল, যে একদম সরাসরি ঋণাত্মক চার্জযুক্ত। আরেকটা হইতে পারে হলো এই যে এরকম নিউট্রাল বা নিরপেক্ষ, নিউট্রাল বা নিরপেক্ষ নিউক্লিওফাইল। ঠিক আছে? যেমন নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল কি কি হইতে পারে একটু চিন্তা করে দেখো। যেমন এই যে ক্লোরাইড, ব্রোমাইড, তাই না? হ্যালাইড আয়ন, বেসিক্যালি হ্যালাইড আয়ন হইতে পারে। এরপর হইতে পারে সায়ানাইড আয়ন, এরপর হইতে পারে NH2 মাইনাস আয়ন। ঠিক আছে? এগুলি এক একটা এক্সাম্পল। এরপর নিউট্রাল নিউক্লিওফাইল কারা, বা নিরপেক্ষ নিউক্লিওফাইল কারা? যাদের ইলেকট্রনের মানে সরাসরি চার্জ নাই, সরাসরি কি নাই? নেগেটিভ চার্জ নাই, বাট ইলেকট্রনের আধিক্য আছে। ইলেকট্রনে কি আছে ভাই? আধিক্য আছে। সো বেসিক্যালি এরা হলো ইউজুয়ালি লোন পেয়ার যুক্ত যুক্ত মূলক বেসিক্যালি। যেমন অ্যামোনিয়ার কথা চিন্তা করে দেখো, অ্যামোনিয়ায় কি আছে ভাই? লোন পেয়ার আছে। সো ওই লোন পেয়ারটা কি করতে চায়? দান করতে চায়। এবং কারে দান করবে? দিন শেষে পজিটিভ জায়গায় গিয়ে ইলেকট্রন দিয়ে আসবে। এক্স্যাক্টলি। সো এটা একটা এক্সাম্পল হইতে পারে। এরপর আর কি এক্সাম্পল দেওয়া যায়? এরপর এই যে মিথাইলামিন CH3 NH2 বেসিক্যালি লোন পেয়ার যদি দেখছো তাইলেই বলে ফেলবা এটা একটা কি? নিউক্লিওফাইল। লোন পেয়ার দেখছো অথবা নেগেটিভ চার্জ দেখছো, এটা কি হয়ে যাবে? নিউক্লিওফাইল। ওকে, ঠিক আছে, গেল এই পর্যন্ত। আচ্ছা, সো চলো একটা ইজি কোয়েশ্চেন দেই। বললো যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল চিহ্নিত করো। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল চিহ্নিত করো। এটা বুয়েটের কোয়েশ্চেন ভাই। ক্লিওফাইল চিহ্নিত করো। ঠিক আছে, চলো দেখি। যেমন তোমাকে বলে দিছে এ নাম্বার কোয়েশ্চেন, এখানে Cn মাইনাস দিয়ে দিছে। বি নাম্বার কোয়েশ্চেনে তোমার দিয়ে দিছে NH3 দিয়ে দিছে। এরপর সি নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দিছে BF3 দিয়ে দিছে। ডি এ বলে দিছে তোমার ধরো Br+। এরপর ই নাম্বারে বলে দিছে ধরো F-। সো দেখি, চলো শুরু করি। সো ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল হলো যারা ইদার পজিটিভলি চার্জ অথবা ইলেকট্রনের অভাব আছে। আর নিউক্লিওফাইল কারা? যারা হলো নেগেটিভলি চার্জ অথবা ইলেকট্রনের আধিক্য আছে। সো চলো দেখি, এই যে নেগেটিভলি চার্জ, সো এটা হয়ে যাবে নিউক্লিওফাইল, এবং এটা হলো নেগেটিভ নিউক্লিওফাইল, তাই না? এরপর এটাও নিউক্লিওফাইল, কারণ লোন পেয়ার আছে, এটাও নিউক্লিওফাইল, তাই না? আচ্ছা, এবার BF3 এর কথা যদি চিন্তা করো, বোরন ট্রাইফ্লোরাইড, এর কি ইলেকট্রনের অভাব আছে না আধিক্য আছে? আসলে দেখা বোঝা যাচ্ছে না। বেসিক্যালি এখানে একটা পি অরবিটাল ফাঁকা আছে। কিভাবে বুঝলেন ভাইয়া? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5 এর কথা যদি বলি, তাহলে আমরা কি লিখতে পারি ইলেকট্রন বিন্যাস করলে? 1s2 2s2 2p1, 1s2 2s2 2p1। সো বেসিক্যালি কি হয়, ওই যখন BF3 গঠন করে তখন আগে ওর উত্তেজিত হওয়া লাগে,
তাই না? এক্সাইটেড স্টেটে কি করে, এই যে একটা ইলেকট্রন পি অরবিটালে দিয়ে দেয়। সো একটা ইলেকট্রন যখন পি অরবিটালে দিয়ে দেয় তখন আমরা লিখতে পারি 1s2 2s1 2p2। সো বেসিক্যালি দেখতে এরকম, এক, এই 2p1 2p2। সো বেসিক্যালি 1s2 2p2। সো এইখানে একটা ফ্লোরিন যুক্ত হয়, এখানে একটা ফ্লোরিন যুক্ত হয়, এখানে একটা ফ্লোরিন যুক্ত হয়, এবং খেয়াল করে দেখো এখানে একটা কি আছে, ফাঁকা পি অরবিটাল পড়ে আছে। বেসিক্যালি ফাঁকা পি অরবিটাল পড়ে আছে, ওই কি করতে পারে, ইলেকট্রন নিতে পারে। এবং আমরা এটা পড়ছিলামও যে BF3 কিন্তু একটা লুইস অ্যাসিড, BF3 একটা কি বলছিলাম, লুইস অ্যাসিড। সো এটা একটা ইলেকট্রোফাইল, এটা একটা ইলেকট্রোফাইল। আচ্ছা, এরপর এই যে পজিটিভলি চার্জ পিসি, এটাও একটা ইলেকট্রোফাইল, তাই তো। এবার নেগেটিভলি চার্জ পিসি, এটা হলো একটা নিউক্লিওফাইল। ঠিক আছে, মাথায় রাখতে পারবা, খুবই খুবই সিম্পল একটা জিনিস আমরা জাস্ট বের করে ফেললাম। ওকে ওকে, ঠিক আছে। সো দেখে ফেললাম আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের ধরন। এইবার চলো আমরা কিছু রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট দেখি, যে বিক্রিয়ার সময় কিছু অবস্থান্তর যৌগ ক্রিয়েট হয়। সো এর মধ্যে ইম্পর্টেন্ট একটা হলো আমাদের কার্বোক্যাটায়ন। সো কার্বোক্যাটায়ন কাকে বলে, বেসিক্যালি হেটেরোলিটিক ফিউশন এর কারণে উৎপন্ন ধনাত্মক চার্জযুক্ত কার্বন, এটার আমরা বলি হলো কার্বোক্যাটায়ন। ফর এক্সাম্পল দেখো, এই যে CH3, একটা ভেরি ইজি এক্সাম্পল দেখাইতে পারি আমরা, যে CH3Cl। সো ধরো কি হলো, এই CH3Cl এ এই ক্লোরিন দুইটা ইলেকট্রনই নিয়ে নিল, ওদের শেয়ার করা দুইটা ইলেকট্রন। এই যে কার্বন আর ক্লোরিন কি একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে, তো শেয়ার করা ইলেকট্রনের দুইটাই যদি ক্লোরিন নিয়ে নেয় তাহলে এখানে Cl মাইনাস হয়ে যাবে, এবং কার্বনের উপর কি এসে পড়বে, CH3 প্লাস এসে পড়বে। সো এইটাকে আমরা বলি হলো কার্বোক্যাটায়ন। এটার আমরা কি বলি, কার্বোক্যাটায়ন। ওকে, এবং কার্বোক্যাটায়নের ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আছে, সেটা হলো যে 1 নাম্বার, এই কার্বোক্যাটায়ন হলো ধনাত্মক চার্জযুক্ত, এবং এই কার্বোক্যাটায়ন হলো sp2 সংকরিত। ঠিক আছে, sp2 সংকরিত। খুবই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ওই আগে কি ছিল, CCl-H-H-H, এটা ছিল CCl-H-H-H। তো সিগমা কয়টা ছিল, সিগমা 3টা ছিল। সো সিগমা প্লাস লোন পেয়ার ছিল, ওই কি ছিল তাহলে, ওই ছিল sp3 সংকরিত কার্বন। যখন ক্লোরিন বাইর হয়ে গেল, একটা বন্ড ভেঙে গেল, ক্লোরিন বাইর হয়ে গেলে একটা সিগমা বন্ড কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। এখন তাহলে কয়টা সিগমা থাকলো, 3টা সিগমা থাকলো। সো 3টা সিগমা, বা আমরা বলতে পারি এটা হলো sp2 সংকরিত। সো কার্বোক্যাটায়ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, sp2 সংকরিত। এবং এটা কোন ধরনের তেলে হবে, এটা হলো রৈখিক না, এটা হলো সমতলীয় ত্রিভুজাকার। এটার আকার কি হবে, আকার হবে হলো সমতলীয় ত্রিভুজ। এটা হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস, যে কার্বোক্যাটায়ন sp2 সংগঠিত এবং আকার হলো সমতলীয় ত্রিভুজাকার। এটা কিসের কারণে হয়, হেটেরোলিটিক ফিউশনের কারণে হয়, তাই না? হেটেরোলিটিক ফিউশন বা বিষম বিভাজনের কারণে উৎপন্ন হয়। এরপর পরে একটা ইম্পর্টেন্ট কার্বানায়ন শুনে বুঝতে পারতেছো যে কার্বন প্লাস অ্যানায়ন। সো বেসিক্যালি নেগেটিভলি চার্জ কার্বন, বেসিক্যালি আমরা বলতে পারি যে ঋণাত্মক চার্জের কার্বন, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন। সো কিভাবে হয়, উৎপন্ন হয়, এটা আমরা আপাতত দেখবো না। আমরা এই যে কার্বোক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয় দেখছি, আরো অনেকভাবে উৎপন্ন হইতে পারে, বাট আপাতত আমরা জাস্ট দেখি যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন, বেসিক্যালি এই যে CH3 মাইনাস মিথাইল কার্বানায়ন, এরপর CH3 CH2 মাইনাস ইথাইল কার্বানায়ন। ঠিক আছে, এগুলি হল, এদেরকে আমরা কি বলি, কার্বানায়ন। এবং এরা দেখো নেগেটিভলি চার্জ, তো বেসিক্যালি এরা হলো আমাদের ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ঠিক আছে, এরা কি নিউক্লিওফাইল। অন্যদিকে কার্বোক্যাটায়ন কারা, কার্বোক্যাটায়নরা হলো ইলেকট্রোফাইল। কার্বোক্যাটায়নরা কি ইলেকট্রোফাইল, কারণ কি এরা পজিটিভলি চার্জ। সো এদের আরো एग्जांपल দেই, এই যে মিথাইল কার্বোক্যাটায়ন, ইথাইল কার্বোক্যাটায়ন দেখবো এবার। CH3 CH2+ ইথাইল কার্বোক্যাটায়ন, তাই না?
সো মাথায় রাখতে পারবা, এখানে বোর্ড রেসপন্সিভ হচ্ছে না, আচ্ছা হইতেছে, বুঝতে পারছো? ওকে ওকে, এবার কার্বন মুক্ত মূলক কাকে বলে? বেসিক্যালি আমরা বলছিলাম যে সুষম বিভাজনের কারণে, এই যে সুষম বিভাজনের কারণে কি উৎপন্ন হয়? মুক্ত মূলক উৎপন্ন হয়, তাই না? সুষম বিভাজনের কারণে কি উৎপন্ন হয়? মুক্ত মূলক উৎপন্ন হয়। সো বেসিক্যালি এইখানেই হবে যে কার্বনের সুষম বিভাজনের কারণে উৎপন্ন মূলক, এদেরকে আমরা কি বলি? মুক্ত মূলক বলি। ফর এক্সাম্পল কার্বন ফ্রি রেডিক্যাল বলি বেসিক্যালি। ফর এক্সাম্পল এই যে CH3Cl বা CH4 মিথেনের কথা যদি বলি, মিথেনে কি আছে আসলে? CH3 আছে এবং সাথে কি আছে? এই কার্বনের সাথে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড আছে, তাই না? কি আছে? সিঙ্গেল বন্ড আছে। এখন কোনো কারণে যদি এই বন্ধনটা ভেঙে যায়, কি কারণে ভাঙবে এগুলি আমরা দেখবো কারণগুলি, বাট আপাতত দেখো বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? এই যে একটা ইলেকট্রন কার্বনের কাছে থাকবে আর আরেকটা ইলেকট্রন কার কাছে থাকবে? হাইড্রোজেনের কাছে থাকবে। সো এইটারে আমরা বলি হলো কি? কার্বন ফ্রি রেডিক্যাল। কার্বন ফ্রি রেডিক্যাল, ঠিক আছে? কার্বন ফ্রি রেডিক্যাল মাথায় রাখতে পারবা। এরা দেখতেই পারতেছো এদের আগে দুইটা ইলেকট্রন শেয়ার ছিল, এখন নাই ইলেকট্রন। সো বেসিক্যালি এরা কি? ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসি। ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসি, ডেফিসিয়েন্ট স্পিসি, বা সোজা কথায় আপনি বলতেই পারতেন যে ইলেকট্রনের অভাব আছে, ইলেকট্রন ঘাটতিযুক্ত। কেন? ওই যে একটা ইলেকট্রন যে ছাইড়া দিল, হাইড্রোজেনটা ছাইড়া দিল, হাইড্রোজেনের সাথে তো একটা ইলেকট্রনও চলে গেল, তাই না? সো ইলেকট্রনের এখানে কিন্তু অভাব আছে, একটু হলেও কি আছে? অভাব আছে। সো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। সো বেসিক্যালি এরা কি? এরা কোন ধরনের? এরা হলো আমাদের ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ঠিক আছে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, সো এরা ইলেকট্রোফাইল। মাথায় রাখতে পারবা কার্বন মুক্ত মূলক বা কার্বন ফ্রি রেডিক্যাল কখন হয়? সুষম বিভাজনের কারণে উৎপন্ন হয়। ইজি ইজি, ওকে। এইবার আমরা আসল খেলার মধ্যে এসে পড়ছি, বিভিন্ন প্রভাব। সো আমাদের কি কি মনে রাখা লাগবে? মোটামুটি 4-5টা প্রভাব মনে রাখা লাগবে। সো এর মধ্যে আমাদের এই যে এফেক্টস এর মধ্যে আমাদের মনে রাখা লাগবে নাম্বার 1 ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, এবং এটা ইন্ডাকটিভ এফেক্ট কই জানি শুনছিলাম, আবেশীয় প্রভাব। আবেশ কাকে বলে বলো তো? তড়িৎ আবেশ কাকে বলে? যে একটা অচার্জিত গোলককে মানে একটি অচার্জিত গোলকের সামনে একটি চার্জিত গোলক এনে সংস্পর্শ না করিয়ে মানে না ধরে না ছুঁয়ে অচার্জিত গোলকটাকে চার্জিত গোলকে রূপান্তর করার প্রক্রিয়া, এটারে আমরা বলছিলাম কি বলছিলাম? তড়িৎ আবেশ। ইন্ডাকটিভ এফেক্ট বা কি বলে আবেশীয় প্রভাব, এটাও অনেকটা ওরকম ভাবেই কাজ করে, আচ্ছা ইন্ডাকটিভ এফেক্ট। এরপর আমাদের লাগবে হলো মেজোমেরিক এফেক্ট, ঠিক আছে? এরপরে যেটা লাগবে আমাদের হাইপার কনজুগেশন, এটাও আছে আমাদের বইয়ে, অনেক ইম্পর্টেন্ট হাইপার কনজুগেশন। এন্ড লাস্ট বাট নট লিস্ট আমাদের লাগবে ইলেকট্রোমেরিক এফেক্ট। ওকে, ঠিক আছে। সো এখানে আমাদের এই 4টা জিনিস লাগবে, যে ইন্ডাকটিভ এফেক্ট, মেজোমেরিক এফেক্ট, ইলেকট্রোমেরিক এফেক্ট এবং হাইপার কনজুগেশন। সো ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলে? দিন শেষে আসলে ভাই ইন্ডাকটিভ এফেক্ট আসলে তড়িৎ ঋণাত্মকতা। ইন্ডাকটিভ এফেক্ট কি আসলে? বেসিক্যালি তড়িৎ ঋণাত্মকতা। এখন চিন্তা করো, এই যে কার্বনের সাথে কি আছে? একটা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত আছে। কি যুক্ত আছে? তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত আছে। সো এটা কি করবে আসলে? এটা কি করবে? কার্বন থেকে ইলেকট্রন মেঘ নিজের দিকে টানবে, নিজের দিকে টেনে ডেল্টা মাইনাস হয়ে যাবে এবং কার্বনকে কি করবে? ডেল্টা প্লাসে কনভার্ট করে দিবে। এই যে এফেক্টটা করলো, এই যে এই মূলকটা কার্বনের উপর যে এফেক্টটা করলো, সেটারে আমরা কি বলি? ইন্ডাকটিভ এফেক্ট বলি, ঠিক আছে? সো তড়িৎ ঋণাত্মকতার কারণে ইলেকট্রনের যে সরণ, সেটার আমরা বলি হলো ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতার কারণে ইলেকট্রন মেঘের সরণ, এটাকে আমরা বলি হলো ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশীয় প্রভাব। সো আবেশীয় প্রভাব দুই ধরনের, একটা হলো প্লাস আই এফেক্ট আর একটা হলো মাইনাস আই এফেক্ট। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এই যে কার্বন থেকে এই যে
আইটা কি করতেছে, ইলেকট্রন নিয়ে যাচ্ছে। সো ইলেকট্রনকে নিজের দিকে টানাকে আমরা বলি মাইনাস আই এফেক্ট। ইলেকট্রনকে নিজের দিকে টানারে আমরা কি বলি, মাইনাস আই এফেক্ট। এবং কার্বন দেখো এই যে তোমার এই মূলকটাকে ইলেকট্রন দিতেছে, ঠেলে দিতেছে, এটার আমরা বলি হলো প্লাস আই এফেক্ট। ঠিক আছে। সো বেসিক্যালি ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টানা, এটার আমরা বলি হলো মাইনাস আই। আর ইলেকট্রন ঘনত্ব, আরে ঘনত্ব বানান ভুল, আর দান, ইলেকট্রন ঘনত্ব দান বা ঠেলা, এটার আমরা কি বলি, এটার আমরা বলি হলো প্লাস আই এফেক্ট। ঠিক আছে। নিজের দিকে টানা হলো মাইনাস আই এবং অন্যর দিকে দেওয়া হলো, এটাকে আমরা বলি হলো প্লাস আই এফেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস মনে রাখা লাগবে, বেসিক্যালি বিভিন্ন গ্রুপ ইলেকট্রনকে বিভিন্নভাবে দেয় অথবা ইলেকট্রন নেয় বিভিন্নভাবে। সো যেমন একটা এক্সাম্পল, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, এখানে আমি লাগাই দিয়েছি একটা হ্যালোজেন বা যে কোনো একটা মূলক। সেই মূলক কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন টানবে, তাই না? সো এখানে হয়ে যাবে ডেল্টা মাইনাস, এখানে হয়ে যাবে ডেল্টা প্লাস, তাই তো? সো যেহেতু এখানে প্লাস হয়ে গেছে, সো এখন কি হবে, এই যে এক্স মাইনাসটা ওরে টানতেছে, ওর থেকেও তো কিছু পরিমাণ টানবে না, ওর থেকেও টানবে এবং ওর থেকেও কি টানবে। বেসিক্যালি এই যে টানটা, ইলেকট্রনের যে টান, এটা পুরো কার্বন চেইনের মধ্যে ছড়ায় যাবে, তাই না? ওর থেকে সবচেয়ে বেশি টানবে, ওর থেকে একটু কম পরিমাণ টানবে, ওর থেকে আরো কম পরিমাণ টানবে। সো এটার আমরা এভাবে লিখি ডেল্টা প্লাস ডেল্টা ডেল্টা প্লাস ডেল্টা 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 প্লাস। ঠিক আছে। সবচেয়ে বেশি টানবে ওর থেকে, এরপর একটু কম টানবে ওর থেকে, এরপর আরো কম টানবে ওর থেকে। সো বেসিক্যালি দূরত্ব বাড়লে এই যে ইন্ডাকটিভ এফেক্ট হ্রাস পায়, তাই না? দূরত্ব বাড়লে কি হয়, ইন্ডাকটিভ এফেক্ট হ্রাস পায়। ধরো এবার নেক্সট আরেকটা কথা বলি, যে এখানে ধরো একটা কার্বন আছে, এই কার্বনের সাথে আমি কি করছি, দুইটা গ্রুপ যুক্ত করছি। দুইটা গ্রুপ যুক্ত করছি। ওকে। সো একজন আগে টানতো একটু পরিমাণ ডেল্টা মাইনাস, আরেকজন কি করবে, এবার আরো ডেল্টা মাইনাস পরিমাণ টানবে, আর এখানে দিলে কি হয়ে যাবে, 2 ডেল্টা প্লাস, দুইটা ডেল্টা প্লাস হবে। সো বেসিক্যালি মূলক যত বাড়বে প্রভাব তত বাড়বে। খুবই সিম্পল, মূলক যত বাড়বে, মূলক সংখ্যা বাড়লে প্রভাবও কি হবে, প্রভাবও বাড়বে। এটা খুবই স্বাভাবিক বিষয়, তাই না? সো এটা জানলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে। এটারে আমরা বলি ডিএনপি রুল, ডিস্টেন্স নাম্বার পজিশন রুল। ওকে। সো দূরত্ব বাড়লে ইন্ডাকটিভ এফেক্ট কমে এবং মূলক সংখ্যা বাড়লে প্রভাব বাড়ে ইন্ডাকটিভ এফেক্টের। ইজি না? সো আমাদের আবেশীয় প্রভাব কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতার কারণে ইলেকট্রন মেঘের সরণ। সো যখন একটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ আমরা লাগাই কার্বনের সাথে, ওই কি করে, কার্বন থেকে বা একটা বড় শিকল থেকে কি করে, ইলেকট্রন টানা শুরু করে। সো ইলেকট্রন টানা শুরু করলে দূরত্ব যত বাড়ে তত কি প্রভাবটা কমতে থাকে, তত কম ইলেকট্রন টানতে পারে। আবার যত বেশি মূলক আমরা অ্যাড করি তত বেশি ইলেকট্রন টানে। আচ্ছা, ইলেকট্রন নিজের দিকে টানাকে আমরা বলি মাইনাস আই এফেক্ট এবং ইলেকট্রন ঠেলে দেওয়াকে আমরা বলি হলো প্লাস আই এফেক্ট। ঠিক আছে। সো আমাদের কিছু গ্রুপের কথা একটু মনে রাখতে হবে, ইন্ডাকটিভ এফেক্টের কিছু গ্রুপ। সো আমাদের মনে রাখা লাগবে প্লাস আই গ্রুপ, এরা কি করে, ইলেকট্রন ঠেলে দেয়। প্লাস আই গ্রুপরা কি করে, ইলেকট্রন ঠেলে দেয়। সো প্লাস আই গ্রুপের মধ্যে আমাদের আছে যে অ্যালকাইল গ্রুপ, আর কিছু মনে রাখা লাগবে না, অ্যালকাইল, এই যে আর গ্রুপ, এরা কি করে, ইলেকট্রন মেঘকে ইলেকট্রন দানকারী গ্রুপ বলা হয়। অ্যালকাইল গ্রুপকে কি বলা হয়, ইলেকট্রন দানকারী বা প্লাস আই গ্রুপ বলা হয়। এরপর আছে হলো আমাদের মাইনাস আই গ্রুপ, এরা হলো তড়িৎ ঋণাত্মক যত মৌল আছে এরা সবাই মাইনাস আই গ্রুপ। এরা সবসময় ইলেকট্রন নিজের দিকে টানে। ফর এক্সাম্পল OH, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। এরপর হ্যালোজেন গ্রুপ, তাই না? হ্যালোজেনের মধ্যে আছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, তাই তো? আচ্ছা, এরপর আর কি আছে বলো, এরপর আছে আমাদের অ্যামিনো গ্রুপ, ওও কি করে, ইলেকট্রন মেঘকে নিজের দিকে টানে। ঠিক আছে, এদেরকে আমরা বলি হলো মাইনাস আই গ্রুপ। ওকে। এছাড়াও অনেকে মনে রাখার ট্রাই করে, বাট আমি বলবো যে মনে রাখার দরকার নেই, যে কার পাওয়ার কার থেকে বেশি, এগুলো আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ, ইন্ডিয়াতে এই যে পুরো বোর্ড ভরা একটা সিরিজ মুখস্থ করা লাগতো। সো ভাগ্য ভালো বেঁচে গেছো, আমিও বেঁচে গেছি ভাই।
মাইনাস আই গ্রুপ। ওকে, সো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এই চারজনের মধ্যে কে শক্তিশালী এটা তো অ্যাটলিস্ট আমরা দেখতে পারি, তাই না? সো দেখো আমাদের ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি বেশি, তাই না? সুতরাং এর মাইনাস আই এফেক্ট সবচেয়ে বেশি, কারণ আমরা বলছিলাম যে দিন শেষে এটা কি তড়িৎ ঋণাত্মকতাই, তাই না? সবচেয়ে বেশি, ঠিক আছে, এটা মাইনাস আই এফেক্ট কি হবে সবচেয়ে বেশি হবে। সো এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমি লিখতে পারি যে ফ্লোরিনের গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন, এটা হলো মাইনাস আই এফেক্ট। সবচেয়ে বেশি মাইনাস আই এফেক্ট হলো আমাদের ফ্লোরিন, এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর কি আয়োডিন। আচ্ছা, এইবার আমরা ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু কথাবার্তা বলবো, যেমন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। কার্বোক্যাটায়নের কি স্থায়িত্ব? আচ্ছা, একটা কার্বোক্যাটায়ন হলো পজিটিভ চার্জযুক্ত কার্বন, তাই তো, অর্থাৎ ইলেকট্রনের অভাব আছে। সো কার্বনরে আমি পজিটিভ চার্জযুক্ত কার্বনরে যদি আমি ইলেকট্রন দান করতে পারি তাহলে ওই স্থিতিশীল হবে না, তাই না? কারণ কি ওর পজিটিভিটিটা কমবে এবং ওই কি আরো স্থিতিশীল হবে। আচ্ছা, সো কার্বোক্যাটায়ন আমাদের 3 ধরনের। কার্বোক্যাটায়ন কয় ধরনের ভাই? 3 ধরনের কার্বোক্যাটায়ন। একটা হলো আমাদের 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি। সো এই যে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের সাথে যদি একটা কার্বন যুক্ত থাকে তখন এটার আমরা বলি হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কি বললাম? কোনো কার্বোক্যাটায়নের সাথে যদি সরাসরি একটি কার্বন যুক্ত থাকে তখন এটার আমরা বলি হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এরপর কোনো কার্বোক্যাটায়নের সাথে যদি 2টা কার্বন যুক্ত থাকে, এই যে সরাসরি 2টা কার্বন যুক্ত থাকে, তখন এটার আমরা বলি হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো কার্বনের আমরা জানি 4টা হাত, সো 2টা হাত এখানে কানেক্টেড, আরেকটা হাত এখানে এইচ হবে, আরেকটা হাত যেহেতু ভেঙে গেছে এর কারণেই তো পজিটিভ আসছে, সো আরেকটা হাতে পজিটিভ, ঠিক আছে? সো এইটারে আমরা বলি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হলো আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যে কার্বনের সাথে সরাসরি 3টি কার্বন যুক্ত থাকলে, এই যে সরাসরি 3টি কার্বন যুক্ত থাকলে এদেরকে আমরা বলি হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, এবং আমরা বলছিলাম যে কার্বোক্যাটায়ন হলো sp3 হাইব্রিডাইজ, সো 3টা বন্ধন করতে পারবে, একটা বন্ধন যে ভেঙে গেছিল এই কারণে তো পজিটিভ হয়েছিল, সো 3টা বন্ধন করতে পারে। এটা হলো আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ডিগ্রি জিনিসটা বুঝছো? একটা কার্বন যুক্ত থাকলে 1 ডিগ্রি, 2টা থাকলে 2 ডিগ্রি, 3টা থাকলে 3 ডিগ্রি। এই যে কার সাথে যুক্ত থাকবে? কার্বোক্যাটায়নের সাথে। কার্বোক্যাটায়নের সাথে একটা কার্বন যুক্ত আছে 1 ডিগ্রি, কার্বোক্যাটায়নের সাথে 2টা কার্বন যুক্ত আছে 2 ডিগ্রি, কার্বোক্যাটায়নের সাথে 3টা কার্বন যুক্ত আছে 3 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার এদের মধ্যে আমি স্থায়িত্ব বা স্থিতিশীলতা একটু চেক করব, চলো। আচ্ছা, এবার সবার আগে আমি মিথাইল কার্বোক্যাটায়নের কথা চিন্তা করি। মিথাইল কার্বোক্যাটায়নের কথা চিন্তা করি, ওই তো পজিটিভলি চার্জ, সো ওর পজিটিভিটিটা কমানোর জন্য কেউ আছে? ওকে স্থিতিশীল করার জন্য কেউ আছে? কেউ নাই। আচ্ছা, এবার 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের কথা যদি চিন্তা করি, আমরা বলছিলাম যে অ্যালকাইল গ্রুপ হলো ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল গ্রুপ কি? ইলেকট্রন দাতা গ্রুপ। সো এখানে কি হয়? এই যে ইলেকট্রনটা কি করবে? এই যে কার্বোক্যাটায়নরে, এই যে মিথাইল গ্রুপটা ইলেকট্রন দিবে। কার্বোক্যাটায়নরে কি করবে? মিথাইল গ্রুপটা ইলেকট্রন দিয়ে প্লাস আই ইলেকট্রন দান করার মাধ্যমে ওর পজিটিভিটিটা কমাবে। ওর পজিটিভিটিটা কি করবে? কমাবে, এবং ওকে কি করবে? স্থিতিশীল করবে। কারণ আমরা জানি যে চার্জ যত কমে তত ভালো, তাই না? যত নিউট্রাল হয় তত ভালো। সো এই পজিটিভিটিটা একটু কমাবে। সো বেসিক্যালি মিথাইল কার্বোক্যাটায়ন থেকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন একটু বেশি স্থিতিশীল। মিথাইল কার্বোক্যাটায়ন থেকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন একটু কি বেশি স্থিতিশীল, কারণ এখানে কি আছে? একটা প্লাস আই এফেক্ট আছে। আচ্ছা, এবার গেল, এবার আমরা পরে কার্বোক্যাটায়নটা দেখি। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের কথা যদি চিন্তা করি, এই যে পজিটিভ চার্জ, ইলেকট্রনের অভাব, এই অভাবটা কে পূরণ করতেছে? এই যে একজন দিতেছে প্লাস আই, এই যে এখানে আরেকজন মূলক দিতেছে আরেকটা প্লাস আই। সো 2টা প্লাস আই এর কারণে ওর এই যে পজিটিভ চার্জটা বা ইলেকট্রনের অভাবটা কিছু পরিমাণ কি ভালো পরিমাণ পূরণ হয়ে যেতেছে, 1 ডিগ্রি থেকে বেটার পরিমাণে পূরণ হয়ে যেতেছে। এই কারণে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন একটু বেশি স্থিতিশীল। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি একটু বেশি স্থিতিশীল কেন? কারণ কি আছে? এখানে 2টা প্লাস আই আছে, 2টা প্লাস আই আছে, আর এখানে মাত্র একটা প্লাস আই। সো একটা প্লাসের কারণে একটু
স্থিতিশীল হইতেছে, 2টা প্লাস এর কারণে আরেকটু বেশি স্থিতিশীল হইতেছে। আর 3টার জন্য কি হবে বুঝতেই পারতেছো, যে এই যে ইলেকট্রনের অভাবটা এই 3জন মিলে আসলে পূরণ করে দিতেছে, 3জন মিলে কি করে দিতেছে, পূরণ করে দিতেছে। সো এখানে কি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে যেহেতু 3টা প্লাস আই এফেক্ট আছে, এই কারণে কি এরা আরো বেশি স্থিতিশীল। এরা কি বেশি স্থিতিশীল ভাই, আরো বেশি স্থিতিশীল। ঠিক আছে, সো এই 3জনের মধ্যে আমরা যদি স্থিতিশীলতার ক্রম দেখি, স্থিতিশীলতা বলতে পারি বা আমরা বলতে পারি স্থায়িত্বও বলতে পারি, স্থিতিশীলতা বা স্থায়িত্ব। কারণ যে যত বেশি স্থিতিশীল তার স্থায়িত্ব তত বেশি। সো এই যে মিথাইলের থেকে বেশি 1 ডিগ্রি, 1 ডিগ্রির থেকে বেশি 2 ডিগ্রি, 2 ডিগ্রির থেকে বেশি 3 ডিগ্রি। সো এটাই হবে আমাদের অর্ডার। ঠিক আছে, স্থিতিশীলতা বা স্থায়িত্বের অর্ডার হলো সবচেয়ে বেশি 3 ডিগ্রি, এরপর হলো 2 ডিগ্রি, এরপর হলো 1 ডিগ্রি, এরপর হলো আমাদের মিথাইল, এরপর হলো আমাদের কি মিথাইল কার্বোক্যাটায়ন। সো মাথায় রাখতে পারবা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল 3 ডিগ্রি, কারণ কি 3টা প্লাস আই আছে, ইলেকট্রনের ঘাটতি 3জন মিলা পূরণ করে দিতেছে। এখানে 2টা প্লাস আই আছে, 2জন মিলা পূরণ করে দিতেছে, সো একটু কম স্থিতিশীল। 1 ডিগ্রি ক্ষেত্রে আরেকটু কম স্থিতিশীল, আর হলো মিথাইল হলো একদম সবচেয়ে কম স্থিতিশীল। ঠিক আছে, খুবই ইজি। এবার স্থিতিশীলতা যদি বেশি হয়, তাহলে আমার কথা হইলো স্থিতিশীলতা বা স্থায়িত্ব যদি বেশি হয়, তাহলে সক্রিয়তা কম হবে। খুবই স্বাভাবিক কথা, একটা জিনিস যদি স্থিতিশীল না হয় তাইলেই তো ওই সক্রিয় হবে, তাই না, স্থিতিশীল হইতে চাবে। সো আমরা বলতে পারি সক্রিয়তা হইলো স্থিতিশীলের উল্টা। তাই না, স্থিতিশীলতার উল্টা হইলো সক্রিয়তা। তাহলে এবার কি হবে, এটা উল্টায় যাবে, জাস্ট এটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। 3 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 1 ডিগ্রি লেস দেন মিথাইল কার্বোক্যাটায়ন। সো সবচেয়ে সক্রিয় কার্বোক্যাটায়ন হলো মিথাইল কার্বোক্যাটায়ন। সবচেয়ে সক্রিয় কার্বোক্যাটায়ন এখানে কে, মিথাইল কার্বোক্যাটায়ন। এরপর হলো 1 ডিগ্রি, এরপর হলো 2 ডিগ্রি, এরপর হলো আমাদের কি 3 ডিগ্রি। বুঝতে পারছো ভাইয়া, বুঝতে পারছো কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হলো স্থিতিশীলতা। আর সক্রিয়তা কি হবে, এটার উল্টাটা হবে। আচ্ছা, এবার কার্বোক্যাটায়নের কথা চিন্তা করি, ফ্রি রেডিক্যালের কথা চিন্তা করি। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, মুক্তমূলকের কথা যদি চিন্তা করি এবার, তাহলে আমাকে বলো যে মুক্তমূলক আসলে কি ছিল বলো তো। ইলেকট্রন ঘাটতিপূর্ণ প্রজাতি ছিল কিনা বলো আমাকে। আমরা বলছিলাম যে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক হলো ইলেকট্রনের ঘাটতিযুক্ত প্রজাতি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসি বলছিলাম, তাই না। সো ইলেকট্রনের অভাব আছে ফ্রি রেডিক্যালের। সো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কি হবে, যত বেশি ইলেকট্রন দিবা ওই তত বেশি স্থিতিশীল হবে। কেন, কারণ ওর ইলেকট্রনের অভাব আছে। সো এই যে এটা হলো আমাদের মিথাইল ফ্রি রেডিক্যাল। এরপর হলো আমাদের CH2 CH2, এটা হলো আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এরপর আমাদের 2টা মিথাইল যদি যুক্ত থাকে, এটা হয়ে যাবে হলো আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এবং এখানে আমাদের CH3 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। সো এবার আমাদের ঠান্ডা মাথায় বলো, ইলেকট্রনে ঘাটতি আছে। সো এই যে মিথাইল ওই কি করবে, প্লাস আই এর মধ্যে এই ঘাটতিটা পূরণ করবে। সো একটা প্লাস আই এর কারণে অল্প একটু ঘাটতি পূরণ করবে। সো এই মিথাইল ফ্রি রেডিক্যাল থেকে একটু বেশি স্থিতিশীল হবে। এরপর এই যে মিথাইল এখানে কি আছে, এখানে 2 ডিগ্রির ক্ষেত্রে এখানে 2টা প্লাস আই আছে, ওই কি করবে, ইলেকট্রনের ঘাটতি আরেকটু বেশি পূরণ করবে এবং আরেকটু বেশি স্থিতিশীল হবে। সো বেসিক্যালি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি স্থিতিশীল। আবার এরপর সেম ওয়েতে 3 ডিগ্রিতে কি হবে, 3টা প্লাস আই এফেক্ট। এই 3টা প্লাস আই এফেক্টের কারণে কি হবে, সবচেয়ে বেশি স্থিতিশীল হবে। সো আমরা বলতে পারি স্থিতিশীলতা বা স্থায়িত্ব সবচেয়ে বেশি কত, 3 ডিগ্রি, এরপর হলো 2 ডিগ্রি, এরপর হলো 1 ডিগ্রি, এরপর হলো মিথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, এবং স্থিতিশীলতা বা স্থায়িত্বের উল্টাটা কি হবে, সক্রিয়তা, তাই না, সক্রিয়তা। সো সক্রিয়তা হয়ে যাবে হলো 3 ডিগ্রি সবচেয়ে কম, এরপর হলো 2 ডিগ্রি, এরপর হলো 1 ডিগ্রি, এরপর হলো মিথাইল।
ঠিক আছে, বা আমরা বলতে পারি উল্টা। আমরা কি বলতে পারি? উল্টা। সবচেয়ে বেশি হলো আমাদের মিথাইল ফ্রি রেডিক্যালের, এরপর হলো 1 ডিগ্রির, এরপর হলো 2 ডিগ্রির, এরপর হলো 3 ডিগ্রির। ঠিক আছে, সক্রিয়তা। সো এটা হলো আমাদের স্থায়িত্ব। ওকে, মুক্তমূলক গেল। আচ্ছা, এবার আমরা চলো কার্বন আয়নের কথা বলি। কার্বন আয়ন কি ছিল? ইলেকট্রন রিচ স্পিসি। কার্বন আয়ন কি ছিল? সি মাইনাস বলি এটারে, তাই না? এটার কিন্তু ইলেকট্রন রিচ স্পিসি, ইলেকট্রন রিচ স্পিসি, মানে ওর কিন্তু আসলে অভাব নাই। দিন শেষে ওর কি নাই? ইলেকট্রনের অভাব নাই, বরঞ্চ ওর ইলেকট্রন আরো বেশি আছে। ইলেকট্রন কি আছে? ওর বেশি আছে। সো এবার কথা যদি বলি CH3 মাইনাসের, সো নেগেটিভলি চার্জ আছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি কি করলাম? এর সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত করে দিলাম। কি করলাম? একটা হাইড্রোজেন ছড়ায় একটা মিথাইল গ্রুপ যুক্ত করে দিলাম। সো এই মিথাইল গ্রুপ কি করবে? এই মিথাইল গ্রুপ ওরে প্লাস আই এর মাধ্যমে ইলেকট্রন দিবে। সো ওর তো এমনি ইলেকট্রন বেশি, ওর এমনি ইলেকট্রন বেশি, এমনি আনস্টেবল। ইলেকট্রন বেশি বা চার্জ বেশি হলে একটা সিস্টেম আনস্টেবল হয়, ঠিক আছে? চার্জ যদি বেশি হয় তত বেশি আনস্টেবল হবে। এর মধ্যে তুমি আবার কি করছো? প্লাস এই এফেক্টের মাধ্যমে আরো বেশি চার্জ দিয়ে দিছো। প্লাস এই এফেক্টের মাধ্যমে কি করছো? আরো বেশি চার্জ দিয়ে দিছো। এই কারণে ওই আরো বেশি অস্থিতিশীল হয়ে যাবে না? অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে ওর স্থায়িত্ব কিন্তু আসলে মিথাইল কার্বোক্যাটায়ন থেকে কমবে, কার্বনায়ন থেকে কমবে। সো মিথাইল কার্বনায়ন থেকে এখানে ইথাইল কার্বনায়নের কি স্থায়িত্ব কিন্তু কম, স্থায়িত্ব কিন্তু কম। এবার আমি 2 ডিগ্রি কার্বনায়নের কথা বলি। 2 ডিগ্রি কার্বনায়নের কথা বলি। সো 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে ভাই? দুইটা প্লাস আই আছে ভাই, লিটারালি দুইটা প্লাস আই আছে। ওই কি করবে? ওই এখানে আরো ইলেকট্রনের ঘনত্ব বাড়াই দিবে। ওর এমনি ইলেকট্রন আছে, এর মধ্যে তুমি ওরে আরো ইলেকট্রন দিতেছো, ওই কি অস্থিতিশীল হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো এই কারণে ওই আরো কম স্থিতিশীল। ঠিক আছে, এই 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কি আরো কম স্থিতিশীল। ঠিক আছে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি আরো কম স্থিতিশীল। এবার তুমি আরেকটা মিথাইল লাগাই দাও। সো আরেকটা মিথাইল লাগাই দিলে সি মাইনাস CH3 CH3। সো 3 ডিগ্রি ক্ষেত্রে এবার কি হবে? এবার হলো তিনটা প্লাস আই 3 দিক থেকে দিতেছে। এদিকে একটা প্লাস আই, এদিকে একটা প্লাস আই, এদিকে একটা প্লাস আই। সো তিনটা প্লাস আই মিলে এখানে কি করতেছে? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করতেছে। একে তো আর ইলেকট্রন বেশি, এর মধ্যে তুমি আরে আরো ইলেকট্রন দিতেছো, আরো বেশি ঘনত্ব বাইরে যেতেছে ইলেকট্রনের। এই কারণে এটা আরো বেশি অস্থিতিশীল হয়ে যাবে, বা এটার স্থায়িত্ব কি হবে? আরো হ্রাস পাবে। এটার স্থায়িত্ব কি হবে? আরো হ্রাস পাবে। সো একমাত্র কার্বনায়নের ক্ষেত্রে মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হলো আমাদের স্থায়িত্বের ক্রম। স্থায়িত্ব বা স্থিতিশীলতার ক্রম। স্থায়িত্ব বা স্থিতিশীলতার ক্রম। তাহলে সক্রিয়তা কি হবে? স্থায়িত্বের উল্টা। সক্রিয়তা কি হবে? স্থায়িত্বের উল্টা। তাহলে সক্রিয়তা হবে, সবচেয়ে বেশি সক্রিয়তা হবে হলো 3 ডিগ্রির। সো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এবং মিথাইল কার্বনায়ন। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল কার্বনায়ন। বুঝতে পারতেছো ভাই? বুঝতে পারতেছো যে কার্বনায়ন হলো ইলেকট্রন রিচ স্পিসি, ইলেকট্রনের অভাব নাই। ঠিক আছে, এর মধ্যে তুমি ওরে আরো ইলেকট্রন দিছো, তাহলে কি হবে? ওর বেশি ইলেকট্রন হয়ে যাবে, বেশি চার্জ হয়ে যাবে এবং অস্থিতিশীল হয়ে যাবে। সো অস্থিতিশীল হয়ে গেলে আসলে স্থায়িত্ব কমে যাবে, স্থায়িত্ব কমে যাবে। সো এই যে মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি স্থায়িত্ব কমতেছে। আর সক্রিয়তা কি হবে? উল্টা, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল কার্বন। বুঝতে পারছো? সো আমরা যদি রিক্যাপ করি কার্বনায়ন, আচ্ছা না, কার্বোক্যাটায়নের পর ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিক্যাল বলতে পারি। ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আমাদের স্থায়িত্ব হলো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, দেন হলো মিথাইল, তাই না? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল স্থায়িত্ব। আর কার্বনায়নের ক্ষেত্রে কার্বনায়নের ক্ষেত্রে কি হইতেছে? তোমার সবচেয়ে কম হইতেছিল মিথাইল 3 ডিগ্রি, মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, সবচেয়ে বেশি স্থায়ী হলো ওই। সো স্থায়িত্ব এটা, ঠিক আছে। আর সক্রিয়তা কি হবে? উল্টাটা হবে, সেখানে হয়ে যাবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল। আর এখানে হয়ে যাবে হলো মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। বুঝতে পারতেছো?
কি হবে কেন? কারণ এখানে ইলেকট্রনের অভাব আছে। সো প্লাস আই যত বেশি হবে তত বেশি স্থায়ী হবে, এবং স্থায়ী যত বেশি হবে সক্রিয়তা তত কম হবে। আর ওর ক্ষেত্রে ইলেকট্রনের অভাব নাই, ইলেকট্রন বেশি আছে। সো আরো বেশি ইলেকট্রন দিলে কি হবে? আমাদের স্থায়িত্ব হ্রাস পাবে, ঠিক আছে, আর সক্রিয়তা বৃদ্ধি পাবে। গেল। এবার আমরা কিছু দেখি, কোয়েশ্চেন সলভ করি। আসো একটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। সো এটা যদি পারো তাহলে বুঝবো যে ভালো ভালো, এটা যদি পারো তাহলে ভালোই হয়। যেমন এই যে CH3 প্লাস, এটা হলো আমাদের এ, এরপর হলো বি নাম্বার বলছে আমাদের CH3 CH2 প্লাস এটা বলছে, এবং আমাকে এখানে সিতে বলে দিছে Cl CH2 প্লাস, Cl CH2 প্লাস, এবং ডি নাম্বার বলে দিছে, আর একটু ধরো কমপ্লিকেটেড করলাম, যাও CH প্লাস এখানে Cl। দেখি এটা পারো কিনা, এটা ভালো কোশ্চেন। বলছে স্থিতিশীলতার ক্রম দেখাও, স্থিতিশীলতার ক্রম। স্থিতিশীলতাও বলতে পারতো, আবার স্থায়িত্ব বলতে পারতো। ঠান্ডা মাথায় চিন্তা করো। আচ্ছা, এবার এর কথা যদি চিন্তা করি, এ তো নর্মাল মিথাইল, ওই হলো মিথাইল, সো ওরে নিয়ে চিন্তা করবো না। আচ্ছা ঠিক আছে, ওই হলো বেজ লাইন। মিথাইল যখন আমি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিব, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিব, তখন এখানে কি হইতেছে বলতো? এখানে এই যে ইলেকট্রনের ঘাটতিটা প্লাস আই এর মাধ্যমে পূরণ করে দিচ্ছে, প্লাস আই এর মাধ্যমে পূরণ করে দিতেছে। আচ্ছা, এবার ক্লোরিনের কথা যদি বলি, তাহলে কি হবে আসলে? ওর ইলেকট্রনের অভাব, এর উপর ক্লোরিন আরো তড়িৎ ঋণাত্মক, ক্লোরিন কি তড়িৎ ঋণাত্মক না? সো কি করবে? ইলেকট্রন নিজের দিকে তাই না দিবে। সো ওর এমনিই অভাব, ওর থেকে তুমি আরো নিয়ে নিলা, তাহলে এটা কি অস্থিতিশীল হয়ে গেল না? স্থায়িত্বটা কমে গেল না? সো এখান থেকে আমি বুঝতে পারতাছি যে বি এর স্থায়িত্ব হলো সি থেকে বেশি, বি এর স্থায়িত্ব সি এর থেকে বেশি। আচ্ছা, এর পরেরটা একটু দেখি, যে এখানে কি আছে? মিথাইলও আছে প্লাস আই গ্রুপ হিসেবে, আবার ক্লোরিনও আছে মাইনাস আই গ্রুপ হিসেবে। মিথাইল আছে কি গ্রুপ হিসাবে? প্লাস আই হিসাবে, আর ক্লোরিন আছে হলো মাইনাস আই হিসাবে। সো এখানে কি করবে? ওই হলো প্লাস আই দিবে, আর ওই কি করবে? মাইনাস আই নিবে। সো দুইজনের মধ্যে এখানে কি হইতেছে? মারামারি হইতেছে। দুইজনের মধ্যে কি হইতেছে? এখানে মারামারি হইতেছে। সো এইবার কে জিতবে? এটা তো তাহলে মুখস্থ করা লাগবে, এটা আমাদের লাগবে না। এদের মধ্যে কে জিতবে এটা আসলে আমরা, এদের মধ্যে কে জিতবে জানো? কারণ ক্লোরিনের তো ঋণাত্মকতা বেশি, সো ক্লোরিন জিতবে। তবে ওই আবার কিছু অল্প পরিমাণ ঘাটতি পূরণ করে দিবে। ওই কি করবে? অল্প পরিমাণ ঘাটতি পূরণ করে দিবে, আর ওই কি করবে? নিয়ে নিবে আরো ইলেকট্রন। সো বেসিক্যালি ওই আসলে এখানে যদি আমি নেট এফেক্টের কথা বলি, এখানে মাইনাস আইটা ডমিনেট করবে। কেন? কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এখানে মাইনাস আই, ক্লোরিন নিজের দিকে পুরোটা ইলেকট্রন টেনে দিবে। সো ঘাটতি পুরোপুরি পূরণ হবে না। সো সবচেয়ে বেশি স্থিতিশীল কে হবে? এই যে ইনি হলো প্লাস আই, পিওর প্লাস আই সবচেয়ে বেশি স্থিতিশীল। আচ্ছা, এরপর সবচেয়ে কম স্থিতিশীল কে হবে? ওই, কারণ কি? ওর থেকে পুরাটাই নিয়ে যাইতেছে, ওর থেকে কি হয়ে যেতেছে? পুরাটাই নিয়ে যেতেছে, সি। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে কম স্থিতিশীল কত হবে? সি হবে, আর সবচেয়ে বেশি হবে হলো ওই, কারণ কি? এখানে শুধু প্লাস আই আছে, আর সবচেয়ে কম স্থিতিশীল কারণ এখানে শুধু মাইনাস আই আছে। আচ্ছা, এবার হলো সি আর ডি, এ আর ডি এর মধ্যে তুলনা, ভাই এর কোনো এফেক্টই কাজ করতেছে না, এর উপর কোনো এফেক্টই কাজ করতেছে না, আবার এই ডি এর উপর মাইনাস আই এফেক্ট কাজ করতেছে। ডি এর উপর কি কাজ করতেছে? মাইনাস আই এফেক্ট কাজ করতেছে। এই কারণে এখানে অ্যাকচুয়ালি এ বেশি স্থিতিশীল হবে, কারণ ওর উপর কোনো এফেক্ট নাই, আর ওর থেকে কি আরো ইলেকট্রন নিতেছে, সো আর মাইনাস আই। সো অ্যান্সার হয়ে যাবে আমাদের এ ডি বি সি। মাথায় রাখতে পারবা, বি এ ডি সি স্থিতিশীলতার ক্রম। ইজি কোশ্চেন ছিল, এটা পারবা। আচ্ছা, এরপর নামাজটা আজান দেখ, পরের টপিকে যাচ্ছি। তো এবার আমরা দেখব আরেকটা অ্যাপ্লিকেশন ইন্ডাকটিভ এফেক্টের। এটা হলো যে অ্যাসিড কিংবা ক্ষারের শক্তিমাত্রা, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি অ্যাসিড কারা বলো তো? অ্যাসিড কারা? যারা কি করে? H+ দান করে, তাই না? দ্রবণে কি করে? H+ দান করে। সো একটা অ্যাসিড H+ দান করে যে জিনিসে রূপান্তরিত হয়, এটার আমরা কি বলি? অনুবন্ধী ক্ষার বলি না? অনুবন্ধী ক্ষার, তাই তো? একটা অ্যাসিড H+ ত্যাগ করে যে জিনিসে রূপান্তরিত হয়, সেটার আমরা কি বলি? অনুবন্ধী ক্ষার বলি। এবং সকল ধরনের জৈব অ্যাসিডই কি আসলে মৃদু অ্যাসিড। সো মৃদু অ্যাসিড হওয়ার কারণে এখানে উভমুখী চিহ্ন থাকবে। ভেরি সিম্পল,
ভেরি সিম্পল। এখন আমারে বলো একটা অ্যাসিড শক্তিশালী কখন হয়? ওই যদি বেশি H+ দেয় তাহলে বেশি শক্তিশালী, কম H+ দিলে কম শক্তিশালী। সো বেশি H+ কখন দিবে একটু চিন্তা করে দেখো, যখন সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি হবে বা ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট বেশি হবে, তাই না? আর ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কখন বেশি হবে? যখন ওই বেশি স্থিতিশীল হইতে পারবে। কারণ দিন শেষে আমাদের বিক্রিয়া করার কিংবা অ্যাসিড বের হওয়ার মেইন রিজন কি? স্থিতিশীলতা। সো বেসিক্যালি এই যে অনুবন্ধী ক্ষারটা যত বেশি স্থিতিশীল হবে, অনুবন্ধী এই ক্ষারকটা যত বেশি স্থিতিশীল হবে তত বেশি শক্তিশালী হবে অ্যাসিড, তাই না? তাহলে আমি বলতে পারি যে কে এ ইজ প্রপোর্শনাল টু অনুবন্ধী ক্ষারকের স্থিতিশীলতা। এক্স্যাক্টলি। সো অনুবন্ধী ক্ষারের স্থিতিশীলতা কিসের সমানুপাতিক? কে এর সমানুপাতিক, তাই না? যে একটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষার যত শক্তিশালী হবে বা যত স্থিতিশীল হবে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। তাহলে আমরা বলতে পারি অনুবন্ধী ক্ষারক বলা উচিত, ক্ষারক যত স্থিতিশীল অ্যাসিড ততই শক্তিশালী। অনুবন্ধী ক্ষার যত স্থিতিশীল অ্যাসিড কি ততই শক্তিশালী। সিম্পল। চলো এক্সাম্পল সলভ করে ফেলি। ফর এক্সাম্পল এই যে এখানে CH3 CH2 এখানে Cl, এখানে বলে দিছি C ডাবল বন্ড OH, CH3 CH2Cl CH2 C ডাবল বন্ড OH, CH2Cl CH2 C ডাবল বন্ড OH। সো এখানে কি হবে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো, এখানে আচ্ছা একদম সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি। আচ্ছা না, এটা দিয়ে শুরু করি। সো এইখানে এই যে এটা একটা অ্যাসিড, এই অ্যাসিডটা শক্তিশালী কখন হবে? যখন এর অনুবন্ধী ক্ষার স্থিতিশীল হবে। তাইলে এই যে অ্যাসিড এটার অনুবন্ধী ক্ষার কি হবে একটু চিন্তা করে দেখো তো। H+ ত্যাগ করার পর যে জিনিসে রূপান্তরিত হয় এটারে আমরা অনুবন্ধী ক্ষার বলি না? এটারে আমরা কি বলি? অনুবন্ধী ক্ষার বলি। সো এখানে কি আছে? মাইনাস আছে। আচ্ছা, এবার এটা H+ যখন ত্যাগ করবে তখন এখানে কি হয়ে যাবে? এটা হবে অনুবন্ধী ক্ষার। আবার ওই যখন H+ ত্যাগ করবে এটা হয়ে যাবে অনুবন্ধী ক্ষার, তাই না? অনুবন্ধী ক্ষার হয়ে যাবে। সো চলো অনুবন্ধী ক্ষারগুলি লিখি তোমার জন্য, যাও শুধু তোমার জন্য লিখলাম ClCOO মাইনাস, তাই না? আর এখানে হবে হলো H+। এরপর এখানে আমরা লিখতে পারি CH3 CHCl CH2COO মাইনাস। আচ্ছা, এরপর CH2Cl CH2COO মাইনাস। আচ্ছা, সো এখানে যে বেশি স্থিতিশীল তার অ্যাসিডটা সবচেয়ে বেশি কি হবে? শক্তিশালী হবে। ঠিক আছে, যে অনুবন্ধী ক্ষারটা বেশি স্থিতিশীল। এখন স্থিতিশীল কখন হয়? যখন চার্জ ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না? স্থিতিশীল কখন হয়? যখন when চার্জ, এই যে স্থিতিশীলতা মানে কি? স্থিতিশীলতা মানে হলো যতটা নিউট্রাল বা চার্জ যতটা ছড়িয়ে থাকে তত বেশি স্থিতিশীল, তাই না? চার্জ যত কি ডিসপার্স, সব দিকে সমানভাবে সঞ্চালিত, তত বেশি স্থিতিশীল হবে, তাই তো? আচ্ছা, সো এইখানে কি হইতেছে? এইখানে নেগেটিভ চার্জের একটা বিশাল ক্লাউড আছে। বিশাল ক্লাউড আছে। সো ক্লোরিন কি করে আমরা জানি? মাইনাসে আই এফেক্টের মাধ্যমে এখান থেকে কি করবে? টান দিবে। এখান থেকে এই যে নেগেটিভ চার্জের টান দিয়ে ছড়াই দিবে, চার্জটা কি করবে? এই দিক পর্যন্ত ছড়াই দিবে। এরপর এইখানের ক্লোরিনের কথা যদি চিন্তা করি, এখানে দুইটা কার্বনের গ্যাপ আছে। কয়টা কার্বনের গ্যাপ আছে? দুইটা কার্বনের গ্যাপ আছে। সো ওই এখান থেকে টানবে, ওই এখান থেকে টানবে, ওই আবার এখান থেকে টানবে। সো 3 স্টেপে আমার এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, ছড়িয়ে যাইতেছে। আবার এইখানের কথা যদি বলি, মাইনাস আই এফেক্ট হবে এখানে। সো মাইনাস আই এর কারণে এ এর থেকে টানবে, এ এর থেকে টানবে, এ এর থেকে টানবে, এ এর থেকে টানবে। সো এইখানেও কিন্তু ইলেকট্রনের চার্জ ছড়াই যাচ্ছে। সো কোন ক্ষেত্রে বেশি ভালোভাবে ছড়াইতেছে চিন্তা করে যদি দেখো, সেটা হলো এ এর ক্ষেত্রে। কারণ কি? মাইনাস আই এফেক্টটা এইখানে বেশি। এখানে কেন মাইনাস আই এফেক্টটা বেশি? কারণ আমরা বলছিলাম যে ডিসটেন্স গ্রেটার দেন নাম্বার গ্রেটার দেন পজিশন, বা ওই যে টাইপ আর কি। ঠিক আছে, ডিসটেন্স গ্রেটার দেন নাম্বার। সো এখানে ডিসটেন্স যত কাছে তত বেশি শক্তিশালী ইন্ডাকটিভ এফেক্ট,
আমরা বলছিলাম না যে দূরে গেলে আমাদের ইন্ডাকটিভ এফেক্ট কি পায়, হ্রাস পায়। এই যে দূরত্ব যদি বাড়ে ইন্ডাকটিভ এফেক্ট হ্রাস পায়। সো কাছাকাছি হলে কি হবে, ইন্ডাকটিভ এফেক্ট বৃদ্ধি পাবে, সো বেশি স্থিতিশীল হইতে পারবে। সো ওই হলো সবচেয়ে বেশি স্থিতিশীল, বেশি স্থিতিশীল। এরপরে 1 কার্বন দূরে ওই হলো একটু কম স্থিতিশীল, ওই হলো সবচেয়ে কম স্থিতিশীল। তো শক্তিমাত্রা এখানে সবচেয়ে বেশি স্থিতিশীল হলো ওই, এরপর হলো ওই, এরপর হলো ওই। কেন? কারণ এখানে কাছে ছিল -i বেশি ভালোভাবে টান দিতে পারছে, এখানে দূরে ছিল একটু কম ভাবে টান দিছে, আর এটা কি একদম দূরে, সো ওই আরো কম ভাবে টান দিছে। সো এখানে স্থিতিশীলতার কথা যদি বলি, A গ্রেটার দেন B গ্রেটার দেন C, এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল A, সবচেয়ে কম স্থিতিশীল C। তাহলে শক্তিমাত্রার কথা যদি বলি, শক্তিমাত্রার ক্ষেত্রেও আসলে যত বেশি স্থিতিশীল অনুবন্ধী ক্ষার তত বেশি শক্তিশালী অনুবন্ধী অ্যাসিড। সো A গ্রেটার দেন B গ্রেটার দেন C, ঠিক আছে। বা শক্তিমাত্রা আমরা কি দ্বারা প্রকাশ করি, Ka দ্বারা প্রকাশ করি। সো Ka গ্রেটার দেন Kb গ্রেটার দেন Kc, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা এটাও জানি যে pKa মানে কি বলতো, pKa মানে হলো -log 10 বেস Ka, -log 10 বেস Ka। এর মানে ভাই Ka যদি বাড়ে তাহলে pKa কমবে, Ka বাড়লে কি হবে, pKa কমবে, Ka বাড়লে কি হবে, pKa কমবে। সো সেই হিসাবে আমি বলতে পারি যে pKa হলো সবচেয়ে কম, এরপর হলো pKb, এরপর হলো সবচেয়ে কম pKc। কেন? কারণ ওই যে -log ছিল, মাইনাস থাকার কারণে উল্টায় গেছে। ওকে, মাথায় রাখতে পারবা। ওকে, সো চলো এর পরেরটা দেখি। এখানে অম্লের শক্তিমাত্রার তুলনা করতে বলছে। দেখো এখানে আমাদের কি হইতেছে, H+ ত্যাগ করে কনজুগেট বেসে রূপান্তর হইতে পারবে। এখানে H+ ত্যাগ করে কনজুগেট বেসে রূপান্তর হইলো, এখানে H+ ত্যাগ করে কনজুগেট বেসে রূপান্তর হইলো, এরপর এখানে H+ ত্যাগ করে কনজুগেট বেসে রূপান্তরিত হইলো। সো এক্ষেত্রে আমাদের কোনটা বেশি স্থিতিশীল, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো। যেখানে যেখানে আমার কথা হলো -i এফেক্ট যদি বাড়ে, তাহলে আমাদের কথা হলো যে ইলেকট্রন ভালোভাবে ভালোভাবে টানবে বা ছড়াবে। এই নেগেটিভ চার্জটা কি হবে, পুরোটার মধ্যে ভালোভাবে ছড়াবে। সো ভালোভাবে ছড়াইলে স্থিতিশীল বেশি হবে, স্থিতিশীলতা বাড়বে। এবং অনুবন্ধী ক্ষারের স্থিতিশীলতা বাড়লে আমাদের কি হয়, অম্লত্ব বা আমরা বলতে পারি শক্তিমাত্রা বাড়বে। সো এখানে বুঝতেই পারতেছো, এখানে 1 নাম্বার 2 নাম্বার কার্বনে ফ্লোরিন, 1 নাম্বার 2 নাম্বার কার্বনে ক্লোরিন, 1 নাম্বার 2 নাম্বার কার্বনে ব্রোমিন, 1 নাম্বার 2 নাম্বার কার্বনে আয়োডিন, ঠিক আছে। সো এখানে ওরা সেম পজিশনে আছে। সো কোন জিনিসটা ম্যাটার করবে বলো তো, যে জিনিসটা ম্যাটার করবে সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। কারণ আমি বলছিলাম যে -i এফেক্টের ক্ষেত্রে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। সো সবচেয়ে ভালোভাবে টানবে হলো ফ্লোরিন, এরপর হলো ক্লোরিন, এরপর হলো ব্রোমিন, এরপর হলো আয়োডিন। সো স্থিতিশীলতার কথা যদি চিন্তা করি, স্থিতিশীলতা বা কথা চিন্তা করলে সবচেয়ে বেশি হবে হলো A, এরপর হবে হলো B, এরপর হবে হলো C, এরপর হবে হলো D। তাহলে আমার কথা হলো শক্তিমাত্রা কি হবে, শক্তিমাত্রার ক্রম হয়ে যাবে হলো শক্তিমাত্রা বা আমরা বলতে পারি Ka এর ক্রম হয়ে যাবে হলো A গ্রেটার দেন B গ্রেটার দেন C গ্রেটার দেন D। বাট pKa এর ক্রম কত হবে, pKa এর ক্রম হলো আমাদের A হলো সবচেয়ে কম, এরপর হলো B, এরপর হলো C, এরপর হলো D। কেন? কারণ pKa হলো K এর উল্টাটা, তাই না? ইজি না? ইজি কোশ্চেন, এগুলি পারতে হবে। পরেরটা দেখি, এই যে এই তিনটা অম্লের শক্তিমাত্রার তুলনা করতে বলছে। সো আমার কথা হলো অনুবন্ধী ক্ষার কি হবে, এই যে H+ ত্যাগ করে যে জিনিসে রূপান্তরিত হয় সেটার অনুবন্ধী ক্ষার বলি, H+ ত্যাগ করে যে জিনিসে রূপান্তরিত হয় অনুবন্ধী ক্ষার বলি। সো অনুবন্ধী ক্ষার যত বেশি স্থিতিশীল হবে, তত বেশি কি শক্তিশালী অ্যাসিড হবে। আচ্ছা, সো এর ক্ষেত্রে দেখো এইখানে এই নেগেটিভ চার্জটা কি ছড়াই যেতে পারতেছে না। কারণ কি, এখানে দেখো নেগেটিভ চার্জ, ওই আরো প্লাস আই দিতেছে ইলেকট্রন, ওই আরো ইলেকট্রন দিতেছে। সো অ্যাকচুয়ালি কি, এই যে C ডাবল বন্ড ও মাইনাস, এটা আরো বেশি নেগেটিভ হয়ে যেতেছে, আরো বেশি চার্জ ঘনত্ব বাইরে যেতেছে, সো অস্থিতিশীল হয়ে যেতেছে। সো সবচেয়ে বেশি অস্থিতিশীল এটা। এরপর এটার কথা যদি চিন্তা করো, এখানে একটা আই, এখানে দুইটা আয়ের কারণে কি হইতেছে, এই যে এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইতেছে। সো আরো আরেকটু কম স্থিতিশীল, কারণ এটা অস্থিতিশীল। তবে সবচেয়ে বেশি অস্থিতিশীল হলো ওই, এরপর হলো ওই, ঠিক আছে। সবচেয়ে অস্থিতিশীল ওই, কারণ এখানে তিনটা আই আছে, এখানে দুইটা আই থাকার কারণে এটা একটু কম অস্থিতিশীল। আর এখানে কত, একটা আই থাকার কারণে ওই হলো
সবচেয়ে কম অস্থিতিশীল। সো বেসিক্যালি স্থিতিশীল হলো সবচেয়ে বেশি ওইটা, কারণ এনে একটাই আছে, বেশি আসলে চার্জ ঘনত্ব বাড়তেছে না। এনে দুইটা থাকার কারণে চার্জ ঘনত্ব বাইরে যেতেছে, অস্থিতিশীল হয়ে যেতেছে। তিনটা থাকার কারণে আরো বেশি অস্থিতিশীল হয়ে যেতেছে। তাহলে আমি যদি স্থিতিশীলতার কথা বলি, স্থিতিশীলতার কথা বললে সবচেয়ে কম স্থিতিশীল এ, এরপর হলো বি, এরপর হলো সি। তাহলে আমার কথা হলো শক্তি মাত্রা তাহলে সবচেয়ে বা কে এ সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে হলো সি এর। কে কার হবে? সবচেয়ে বেশি সি এর হবে। ঠিক আছে, আর পি কে কি হয়ে যাবে? পি কে উল্টায় যাবে। সো এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে পারবা, কারণ কে আর পি কে কি উল্টাটা, উল্টাটা। বুঝতে পারছো? বুঝতে পারছি ভাই। এরপর ক্ষারকের শক্তিমাত্রার তুলনা করি। আচ্ছা, ক্ষারকের কথা যদি চিন্তা করি, ক্ষারক মানে কি? যারা লোন পেয়ার দান করে, তাই না? যারা লোন পেয়ার দান করে তাদেরকে আমরা কি বলি? ক্ষারক। যারা লোন পেয়ার দান করে তাদেরকে আমরা কি বলি? ক্ষারক। সো ক্ষারকের ক্ষেত্রে আমি যদি বলি যে লোন পেয়ারে চার্জ ঘনত্ব যদি বাড়ে, তাহলে কি করতে পারবে? সহজে ইলেকট্রন দিতে পারবে, সহজে লোন পেয়ার দান করতে পারবে। এবং সহজে লোন পেয়ার যে দান করতে পারে সেই তো শক্তিশালী ক্ষার, কারণ লোন পেয়ার ক্ষার কি করে? লোন পেয়ার দান করে। সো এই কারণে লোন পেয়ারের চার্জ ঘনত্ব যত বাড়বে, সহজে লোন পেয়ার দান করতে পারবে। তাহলে আমরা বলতে পারবো যে কি, লোন পেয়ার চার্জ ঘনত্ব বাড়লে সহজে লোন পেয়ার দান করতে পারবে। সো ওই হবে হলো শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার হবে। তত বেশি শক্তিশালী কি হবে? ক্ষার হবে বা ক্ষারক হবে। ওকে, সো আমরা বলতে পারি লোন পেয়ারের চার্জ ঘনত্ব যদি বাড়ে, সহজে লোন পেয়ার দান করতে পারবে, তত বেশি কি হবে? শক্তিশালী ক্ষার হবে। সো প্রথমটার কথা চিন্তা করে দেখো, এখানে অ্যামোনিয়ার এখানে লোন পেয়ার আছে, তাই তো? আর মিথাইল কি করে? মিথাইল হলো ইলেকট্রন দাতা গ্রুপ। মিথাইল কি? ইলেকট্রন দাতা গ্রুপ। সো ইলেকট্রন দান করার মাধ্যমে বা ইলেকট্রন ঘনত্ব দান করার মাধ্যমে এখানে লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্ব কি করতেছে? এই মিথাইল গ্রুপটা বৃদ্ধি করতেছে। এই কারণে কি এখানে ক্ষার ধর্মটা বৃদ্ধি পাচ্ছে। ক্ষার ধর্মটা কি হইতেছে? বৃদ্ধি পাচ্ছে। এবার পরেরটার কথা চিন্তা করি। পরেরটার ক্ষেত্রে কি হয়েছে? এখানে দুইটা মিথাইল আছে। কয়টা মিথাইল আছে ভাই? দুইটা মিথাইল আছে। সো দুইটা মিথাইল কি করতেছে ভাই? এই যে লোন পেয়ারকে দুই পাশ থেকে ইলেকট্রন দিতেছে। কি করতেছে? দুই পাশ থেকে ইলেকট্রন মেঘ ঠেলে দিচ্ছে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন ঘনত্ব কি হইতেছে? আরো বেশি বাড়তেছে এবং আরো শক্তিশালী ক্ষার হয়ে যেতেছে। আরো শক্তিশালী কি হয়ে যেতেছে? ক্ষার হয়ে যেতেছে। এবার তিনটার কথা চিন্তা করো। তিনটা হইলো ভাই তিন দিক থেকে ইলেকট্রন দিতেছে, তাই না? তিনটা কি করতেছে ভাই? তিন দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, ফলে তিনটা এর কারণে ওর ক্ষার ধর্ম কি আরো বৃদ্ধি পাইতেছে। ঠিক আছে, কারণ কি এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, সহজে লোন পেয়ার দান করতে পারতেছে। সো ক্ষার ধর্ম কি আসলে বৃদ্ধি পাচ্ছে। সো এখান থেকে আমি বলতে পারবো যে ক্ষার ধর্ম এ থেকে বেশি হলো বি এর, বি থেকে বেশি সি এর, তাই না? এটাই হবে আমাদের অ্যান্সার। ক্ষার ধর্ম বা শক্তিমাত্রা বলতে পারো। শক্তিমাত্রা, সো এটা আমরা কেবি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, কেবি দ্বারা প্রকাশ করি। তাহলে পি কেবি কি হয়ে যাবে? পি কেবি ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস কেবি। এগুলো আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে দেখছি। সো কেবি যদি বাড়ে, তাহলে মাইনাসের কারণে এই পি কেবি কি হবে? কমবে। সো আমরা যদি পি কেবি এর তুলনা করি, তাহলে হলো সবচেয়ে বেশি এ, এরপর হলো বি, এরপর হলো সি। কারণ পি কেবি যার বেশি, সে আসলে তত কম শক্তিশালী ক্ষার। ঠিক আছে, সো শক্তিমাত্রা হলো এ থেকে বি এর বেশি, বি থেকে সি এর বেশি, আর পি কেবি কি হবে? উল্টাটা হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারছো তাইলে? হ্যাঁ, একটা কোশ্চেন দিব হালকা করে। চলো দেই। যেমন এখানে CH3NH2, এরপর হলো CH3NH CH3, এবং আরেকটা হলো ClNH2 আর এখানে হয়ে যাবে ClNHCl। সো বলছে যে এখানে সবচেয়ে ক্ষারধর্মী কে? সবচেয়ে ক্ষারধর্মী তো সবচেয়ে ক্ষারধর্মী কে হবে এটা জিজ্ঞাসা করছে। সো চলো বের করি, আসো। সো এখানে কি হইতেছে? এখানে আমরা বলছিলাম যে ক্ষারধর্ম কখন বেশি হয়? যত সহজে লোন পেয়ার দান করতে পারবে তত বেশি ক্ষারধর্মী। এবং লোন পেয়ার দান করার ক্ষেত্রে সহজে কখন দান করতে পারবে? যখন লোন পেয়ারের ঘনত্ব বৃদ্ধি পাবে। সো এখানে কি হইতেছে? একটা মিথাইল ইলেকট্রন দিতেছে, সো এখানে লোন পেয়ারের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, সো ওই ক্ষারধর্মী বেশি। আচ্ছা,
তবে এইখানে দুইটা মিথাইল গ্রুপ আছে, সো এখানে দুইটা প্লাস আই হবে, তাই না? সো এখানে ডাবল ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, সো ওই আরো সহজে ইলেকট্রন দান করতে পারবে, সো ওই আরো বেশি ক্ষারধর্মী। আচ্ছা, এবার এটার কথা যদি চিন্তা করি, এখানে একটা ক্লোরিন আছে, সো ক্লোরিন কি মাইনাস আই, সো ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টাইনে নিবে, নিজের দিকে টাইনে নেওয়ার কারণে ওর ক্ষারধর্মীটা হ্রাস পাবে, তাই না? কারণ সহজে লোন পেয়ার থেকে তুমি ইলেকট্রন টান দিয়ে নিতেছো, তাহলে লোন পেয়ারে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়ে গেল না, সো তখন কি হবে, ওই সহজে ইলেকট্রন দিতে পারবে না, এই কারণে ক্ষারধর্মী হ্রাস পাবে। এবার দুইটা ক্লোরিন থাকলে তো কি হয় ভাই, ওই আরো বেশি ইলেকট্রন টানবে, ফলে কি এই লোন পেয়ারের ঘনমাত্রা বা ইলেকট্রনের ঘনত্ব সেটা হ্রাস পেয়ে যাবে, সো সহজে কি করতে পারবে না, ইলেকট্রন বা লোন পেয়ার দান করতে পারবে না। তো সবচেয়ে বেশি ক্ষারধর্মী হলো বি, এরপর ক্ষারধর্মী হলো এ, এরপর ক্ষারধর্মী হলো সি, এবং এরপর ক্ষারধর্মী হলো ডি। ঠিক আছে, সবচেয়ে কম ক্ষারধর্মী হলো ডি, সো সবচেয়ে বেশি ক্ষারধর্মী হলো এ, সো অ্যান্সার হবে হলো বি, সবচেয়ে বেশি ক্ষারধর্মী হলো বি। আচ্ছা, সবচেয়ে বড় কেবি কার এখানে বলো তো, সবচেয়ে বড় কেবি কার বেশি হয়, যার বেশি ক্ষারধর্ম তার কেবি এর মান বেশি হয়, সো অ্যান্সার এটাও বি হবে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় পি কেবি কার, এটা যদি জিজ্ঞাসা করে, সবচেয়ে বড় পি কেবি কার, সবচেয়ে বড় পি কেবি কার? আচ্ছা, যার কেবি বেশি তার পি কেবি কম, তাই না? তাহলে যার কেবি কম তার পি কেবি বেশি হবে, যার কেবি কম তার পি কেবি বেশি হবে। এন্ড কেবি কার কম, যার ক্ষারধর্ম কম, সবচেয়ে কম ক্ষারধর্ম হলো ডি এর, সো সবচেয়ে কম কেবি ওর হবে। এবং আমরা জানি যে পি কেবি ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস কেবি। তাহলে আমার কথা হলো কেবির মান যদি কম হয় তাহলে নেগেটিভিটিটা কম হবে, এই কারণে কি হবে, এখানে আমাদের পি কেবি সবচেয়ে বেশি হবে। সো বুঝতে পারছো এটা অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। সো এবার আমরা চলে যাব অনুরণন বা রেজোনেন্স। সো রেজোনেন্স মানে কি আসলে, রেজোনেন্স বেসিক্যালি পাই ইলেকট্রনের সঞ্চারণ, এটাকে আমরা বলি হলো রেজোনেন্স সঞ্চারণ। এবং আমরা বলছিলাম না একটা কথা, যে চার্জ যত বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকবে তত বেশি সিস্টেমটা কি হবে, স্টেবল হবে, তাই তো? সো এই চার্জ ছড়ানোর একটা ওয়ে হলো আমাদের রেজোনেন্স। চার্জ ছড়ানোর একটা ওয়ে কি, রেজোনেন্স। আমরা পড়ছিলাম না, ওই যে বেনজিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, চার্জ বেশি ছড়িয়ে থাকে, ফলে কি হয়, বেশি স্থিতিশীল হয় অ্যারোমেটিক যৌগগুলা, বেনজিন, ফিউরান, থায়োফিন, পিরিডিন, এগুলো আমরা পড়ছিলাম। আচ্ছা, সো এখন আমরা কিছু এক্সাম্পলস দেখবো। ফর এক্সাম্পল CH2 প্লাস CH ডাবল বন্ড CH2, সো এইখানে কি হয়েছে, এইটা কিন্তু এখানে রেজোনেন্স হয়েছে। ঠিক আছে, রেজোনেন্সের কিছু শর্ত আছে, সেটা হলো কনজুগেশন থাকতে হবে। কি থাকতে হবে, কনজুগেশন মানে কি, কনজুগেশন মানে হলো, বলো, একান্তর পাই বন্ধন বা একান্তর পাই বন্ধন, বা আমরা বলতে পারি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ লোন পেয়ার থাকতে হবে, তাইলে আমরা কি করতে পারবো, তাইলে আমরা রেজোনেন্স হবে। ঠিক আছে, একান্তর পাই বন্ধন বা চার্জ থাকতে হবে। ওকে, যেমন একটা এক্সাম্পল আমরা এইমাত্রই দেখলাম যে CH2 প্লাস, এখানে কি আছে, CH ডাবল বন্ড CH2, সো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, একটা পাই বন্ধন আছে, একটা গ্যাপ আছে, এরপর কি আছে, একটা পজিটিভ চার্জ আছে। পাই বন্ধন আছে, গ্যাপ আছে, পজিটিভ চার্জ আছে, তাহলে এটারে আমরা অনুবন্ধী বলতে পারি না, কনজুগেশন বলতে পারি, বা একান্তর পাই বন্ধন বলতে পারি, যে একটা পাই বন্ধন আছে ফাঁকা এরপর পজিটিভ চার্জ। ঠিক আছে, সো একান্তর পাই বন্ধন থাকতে পারে, নেগেটিভ চার্জ থাকতে পারে, পজিটিভ চার্জ থাকতে পারে, লোন পেয়ার থাকতে পারে। সো বেসিক্যালি এখন এখানে কি হবে জানো, এখানে কি হবে, এখানে বেসিক্যালি এই যে পাই ইলেকট্রনটা এদিকে চলে যাবে, যেহেতু ওর মাইনাসের ঘাটতি, পাই ইলেকট্রনটা কি করবে, এদিকে চলে যাবে। সো এদিকে যাওয়ার ফলে কি উৎপন্ন হবে, দেখো এখানে এখানে উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। এবার ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, এখানে কোনো বন্ড ছিল না, CH2 এর কোনো বন্ড ছিল না, যেহেতু এখানে বন্ড এসে পড়ছে, এই পজিটিভ চার্জটা কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। অন্যদিকে এখানে দুইটা ইলেকট্রন ছিল, একটা হলো কার্বনের নিজের ছিল, আর একটা হলো এই কার্বনের ছিল। সো এই দুইটা ইলেকট্রন শিফট হয়ে এই পাশে যদি চলে যায়, তাহলে এই মাঝখানের কার্বনের অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হয় নাই, দেখো, কারণ এই যে দুইটা ইলেকট্রন আগেও শেয়ার ছিল, দুইটা ইলেকট্রন এখনো শেয়ারে আছে, সো এই কার্বনের কোনো ক্ষতি হয় নাই। বাট এই কার্বনের যে দুইটা ইলেকট্রন শেয়ারে ছিল, এটা তো ওই পাশে চলে গেল, সো ওই হয়ে যাবে কি পজিটিভ।
সো বেসিক্যালি কি হবে, এই যে পাই বন্ধনটা এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে জাগলিং, জাগলিং সব সময় হইতে থাকবে, সব সময় কি হইতে থাকবে, জাগলিং হইতে থাকবে। এই কারণে কি হবে, চার্জটা ছড়িয়ে যাবে। এই পজিটিভ চার্জটা কি হয়ে গেছে, এই পুরা যৌগের মধ্যে ছড়ায় গেছে এবং কি হয়ে গেছে, যৌগটা স্টেবল হয়ে গেছে। বুঝতে পারছো কিভাবে স্টেবল হলো, চার্জ ছড়িয়ে যাওয়ার কারণে যৌগটি স্টেবল হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো এটা সবসময় হইতেই থাকে, দিস সবসময় হইতে থাকে। এই কারণে আমরা এই যে দেখো উভমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। এই যে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবে উভমুখী চিহ্ন লিখতে পারি, বাট রেজোনেন্সের ক্ষেত্রে আমরা দুমুখা তীর ইউজ করি। রেজোনেন্সের ক্ষেত্রে আমরা কি করি, দুমুখা তীর ইউজ করি, ডাবল সাইডেড অ্যারো। ওকে, সো এই যে এইভাবে আমাদের সবসময় অনুরণন হইতেই আছে এবং যে কোনো একটা মুহূর্তে আসলে এইটা হইতাছে না এটা হইতাছে আমরা জানি না। যে কোনো মুহূর্তে এটা এখানে আছে ইলেকট্রনটা নাকি এখানে আছে ইলেকট্রনটা আমি জানি না। এই কারণে আমরা কি করি, হাইব্রিড স্ট্রাকচার ড্র করি। কি ড্র করি, হাইব্রিড ড্র করি। সো হাইব্রিড কেমনে ড্র করে, সবার আগে বেসিক স্ট্রাকচারটা আঁকো। CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, বেসিক স্ট্রাকচারটা আঁকছি। আচ্ছা গেল, এবার কোথায় কোথায় পাই বন্ধন ছিল, আমরা এটা করছিলাম আগের ক্লাসে তাই না, কোথায় কোথায় পাই বন্ধন ছিল সেগুলি দাও। এই যে এখানে একটা পাই বন্ধন ছিল, এখানে একটা পাই বন্ধন ছিল, এখানে কি করব, ড্যাশ ড্যাশ দিব বা ডট 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 দিব। কেন ডট ডট দিব, কারণ এটা তো আসলে কমপ্লিট পাই বন্ড না, এখানে কি হইতেছে, পার্শিয়াল ডাবল বন্ড হইতেছে, কারণ একবার আছে একবার নাই, একবার আছে একবার নাই, এই কারণে আমরা কি করি, পার্শিয়াল ডাবল বন্ড ইউজ করি। আচ্ছা গেল, এবার এই পজিটিভ চার্জটা একবার এই কার্বনে আছে একবার এই কার্বনে আছে। সো বেসিক্যালি এই পজিটিভ চার্জটা এই দুইটা কার্বনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো এই কারণে আমরা এইভাবে লিখতে পারবো, ডেল্টা পজিটিভ। So this would be our hybrid structure. This would be our কি, হাইব্রিড স্ট্রাকচার। মাথায় রাখতে পারবা, সিম্পল না। সো রেজোনেন্স হইলে আমরা এইভাবে কি করতে পারি, হাইব্রিড স্ট্রাকচার আঁকতে পারি। আঁকতে পারি। আরো কিছু এক্সাম্পল দেই চলো। যেমন এখানে আমরা লিখতে পারি CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। সো এখানে কি আছে, পাই বন্ধন আছে, সিগমা আছে, এরপরে এই যে নেগেটিভ চার্জ আছে, কি আছে, পাই সিগমা নেগেটিভ চার্জ আছে। এটারেও আমরা কি বলি, কনজুগেশন বা অনুবন্ধীকরণ বলি। এবার আমরা বলছিলাম যে নেগেটিভ চার্জ মানে কি, দুইটা ইলেকট্রন আছে তাই না, একটা হলো নিজের আর একটা হলো অন্য একজন থেকে চুরি করে আনছে। এই কারণে কি নেগেটিভ চার্জের উপর সবসময় কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে। সো এইখানেও কি হবে, এইখানেও এই যে নেগেটিভ চার্জটা এটা এইদিকে এসে পড়বে ডাবল বন্ড হিসেবে, আর এটা এদিকে লাফ দিয়ে চলে যাবে, এটা এদিকে এসে পড়বে, এটা লাফ দিয়ে চলে যাবে, ফলে উৎপন্ন হবে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। তো মাইনাস চার্জটা কি হইতেছে, এখান থেকে এখানে জাগলিং করতেছে, আর ডাবল বন্ডটা কি হইতেছে, এখান থেকে এখানে জাগলিং হইতেছে। তাহলে এখানে হাইব্রিডটা কি হবে, হাইব্রিড স্ট্রাকচারটা হয়ে যাবে হলো CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। সো এখানে আগে ডাবল বন্ড ছিল এখন নাই, সো এখানে পার্শিয়াল, আর চার্জ এখানে কি ডেল্টা মাইনাস। বুঝতে পারছো, চার্জটা কি হয়ে যাবে, সমানভাবে ছড়িয়ে যাবে। বুঝতে পারছো, ওকে এই পর্যন্ত বুঝতে পারছো। সো কি হইতে পারে, পাই সিগমা পজিটিভ চার্জ হইতে পারে, নেগেটিভ চার্জ হইতে পারে, লোন পেয়ারও হইতে পারে। যেমন একটা এক্সাম্পল, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2। ঠিক আছে, এটার আমরা বলি ভিনাইল অ্যামিন। ঠিক আছে, বেসিক্যালি ডাবল বন্ডের সাথে সরাসরি যখন কোনো মূলক যুক্ত থাকে ওইটা আমরা ভিনাইল বলি। আমরা দেখবো, সমস্যা নেই, দেখবো। সো এখানে কি আছে, এই যে পাই আছে, একটা মাঝখানে সিগমা আছে, আর এখানে কি আছে, লোন পেয়ার আছে, তাই না। সো এখানে কি হবে, এখানে রেজোনেন্স হবে, যে এখানে কি হবে, এই যে অ্যামিন দিল লোন পেয়ার, এখানে কি হয়ে গেল, এদিকে চলে গেল। সো অ্যামিন এদিকে লোন পেয়ার দিল আর এটা এদিকে চলে গেল। সো জিনিসটা দেখতে কি হবে, এই যে CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড NH2 এখানে হয়ে যাবে প্লাস, নিজের কলিজা থেকে লোন পেয়ার দিয়ে দিছে, প্লাস হয়ে যাবে না, নিজেরটা যখন শেয়ার করি তখন কিন্তু আমরা প্লাস হয়ে যাই, আমরা দেখছিলাম, আর এখানে হয়ে যাবে মাইনাস, তাই না। নাইট্রোজেন যখন নিজের লোন পেয়ারটা শেয়ার করে তখন ওই কিন্তু প্লাস হয়ে যায়, তাই না। এই যে আমরা এটা করছিলাম না, আমরা পরিবেশ রসায়নে এটা করছিলাম যে এই যে H+ যখন গ্রহণ করে তখন আমরা এইভাবে লিখি, তখন আমরা এটার এইভাবে লিখি না, NH4 প্লাস হয়ে যায় নাইট্রোজেন লোন পেয়ার দান করার মাধ্যমে, তাই না। এটার আমরা ফর্ম লিখছিলাম, সমযোজী ফর্ম লিখছিলাম, এই যে N হাইড্রোজেন
হাইড্রোজেন, এটা হলো আমাদের সন্নিবেশ ফর্ম, কোঅর্ডিনেট ফর্ম হলো এটা, এটা দেখতে এরকম কোঅর্ডিনেটে, বাট আমি কোঅর্ডিনেট ফর্ম দেখাই চাইতেছি না, আমি চাইতেছি এটা সমযোজী বন্ধনের মাধ্যমে দেখাই। তখন কি করতাম, যে এই যে অ্যারোটা কাইটা দিয়ে হাইড্রোজেন দিয়ে দিতাম, অ্যারোটা কেটে দিয়া এখানে হাইড্রোজেন দিয়ে দিতাম, আর যে দিতেছে তার উপর প্লাস চার্জ দিতে হতো, তাই না? যে দিচ্ছে তার উপর কি হইতো, প্লাস চার্জ দিতে হতো। সো এইভাবে আমরা লিখতাম। সো এখানেও হবে ওইটাই হয়েছে, যে নিজের কলিজার লোন পেয়ার দান করছে, এই কারণে প্লাস হয়ে গেছে। এগুলি অনেকবার দেখা লাগবে। হ্যাঁ, সো এখান থেকে এটা চলে যেতেছে, আবার এখান থেকে এটা চলে আসতেছে। সো এটা অলওয়েজ কি হইতেছে, জাগলিং হইতেছে না, জাগলিং হইতেছে না, এক্স্যাক্টলি। সো এটার হাইব্রিড কি হবে, এটার হাইব্রিড দেখতে কিরকম হবে, এই যে CH2 আগে স্কেলিটন আঁকো, CH2 সিঙ্গেল বন্ড CH NH2 NH2, তাই না, NH2। সো এখানে কি আছে, মাইনাস চার্জ একবার আছে একবার নাই, সো ডেল্টা মাইনাস। আচ্ছা, এখানে প্লাস চার্জ একবার আছে একবার নাই, সো এখানে হয়ে যাবে ডেল্টা প্লাস, তাই তো। আর এখানে ডাবল বন্ড একবার আছে একবার নাই, সো পার্শিয়াল ডাবল বন্ড। বুঝতে পারছো, বুঝতে পেরেছো? হোপফুলি বুঝতে পারছো, ঠিক আছে। এই পর্যন্ত যদি বুঝো তাহলে হয়ে গেছে। মেজোমেরিক এফেক্ট কাকে বলে জানো? এই রেজোনেন্স এফেক্টই মেজোমেরিক এফেক্ট বলে। জাস্ট একটা টুইস্ট, সেটা হলো যে কোনো গ্রুপ বা মূলক একটি রেজোনেটিং বা অনুরণনশীল সিস্টেমে ইলেকট্রন দান করা বা ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে? কোন গ্রুপ বা মূলকের একটি রেজোনেটিং বা অনুরণনশীল সিস্টেমে ইলেকট্রন দান করা কিংবা গ্রহণ করাকে আমরা বলি হলো মেজোমেরিক এফেক্ট, ঠিক আছে? অর্থাৎ কোন একটা গ্রুপ লাগাইলা, ধরো এই যে যেমন এই যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, এই যে একটা গ্রুপ লাগাই দিলা, কি করলা এখানে তুমি, ধরো একটা গ্রুপ লাগাই দিলে এখানে, জাস্ট ইমাজিন এখানে এটা একটা অনুরণনশীল সিস্টেম, ধরো এখানে ডাবল বন্ড হয়ে গেল CH2 মাইনাস, এটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? এখানে কি হয়ে গেল, একটা ধরো গ্রুপ হয়ে গেছে। সো তুমি কি করলা, এখানে ডাবল বন্ড, এখানে হোয়াটএভার মাইনাস অথবা প্লাস। সো তুমি একটা গ্রুপ যুক্ত করলা, এই গ্রুপ যদি এইখান থেকে এই নিজের থেকে লোন পেয়ার দেয় অথবা সিস্টেম থেকে লোন পেয়ার নেয়, তখন ওইটার আমরা কি বলি, মেজোমেরিক এফেক্ট বলি। যে এই অনুরণনশীল সিস্টেমটা অলরেডি সঞ্চারণশীল ছিল, বাট তুমি কি করছো, এমন একটা গ্রুপ যুক্ত করছো যেটা ওইখান থেকে ইলেকট্রন নেয় অথবা ইলেকট্রন দেয় এই অনুরণনশীল সিস্টেমের মধ্যে, তখন ওইটার আমরা কি বলি, মেজোমেরিক এফেক্ট বা মেজোমেরীয় প্রভাব, ঠিক আছে? ইলেকট্রন দান করা অথবা গ্রহণ করা কোন একটা অনুরণনশীল সিস্টেম থেকে, এটার আমরা বলি হলো মেজোমেরিক এফেক্ট। এটার আমরা কি বলি, মেজোমেরিক এফেক্ট। এবং আমরা বলছিলাম যে ওই যে ইলেকট্রন দান করা হলো প্লাস আই ছিল, এরকম লোন পেয়ার দান করা এটার আমরা বলি হলো প্লাস এম, ঠিক আছে? আর লোন পেয়ার বা ইলেকট্রন গ্রহণ করা হলো মাইনাস এম এফেক্ট, ঠিক আছে? দান করা হলো প্লাস এম, গ্রহণ করা হলো মাইনাস এম এফেক্ট। মাথায় রাখতে পারবা ভাই, মাথায় রাখতে পারবা, খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। যেমন আমাদের মাইনাস এম কারা কারা দেয় জানো, প্লাস এম কারা কারা দেয়? এক্সাম্পল যাদের লোন পেয়ার আছে, যেমন এই যে অ্যামিন গ্রুপ, এটা লোন পেয়ার দেয়, যে লোন পেয়ার দেওয়া দেয় সিস্টেমে সুন্দর মতো। এরপর তোমার হ্যালোজেনের কাছে অনেকগুলি লোন পেয়ার আছে, সো হ্যালোজেনও লোন পেয়ার দেওয়া দেয়, ওরা হলো প্লাস এম গ্রুপ। এরপর মানে যাদেরই লোন পেয়ার আছে তারাই হলো প্লাস এম, ঠিক আছে? যাদেরই লোন পেয়ার আছে তারাই কি প্লাস এম। লোন পেয়ার থাকলেই হবে, লোন পেয়ার বা নেগেটিভ চার্জ বা নেগেটিভ থাকলেই প্লাস এম, ঠিক আছে? আর মাইনাস এম কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে। সো ইউজুয়ালি অসম্পৃক্ত ডাবল বন্ড যুক্ত থাকে, বন্ডযুক্ত গ্রুপ, ঠিক আছে? ডাবল বন্ড যুক্ত গ্রুপ, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত গ্রুপ, এরা হলো মাইনাস এম দেয়। ফর এক্সাম্পল এই যে CH ডাবল বন্ড CH2, এটার আমরা বলি ভিনাইল গ্রুপ,
ভিনাইল গ্রুপ, এটা এটা একটা মাইনাস এম এফেক্ট দেয়। এরপর তুমি যদি চিন্তা করে দেখো সি ডাবল বন্ড ও এইচ, অ্যালডিহাইড গ্রুপ, ওই মাইনাস এম এফেক্ট দেয়। এরপর অ্যামাইড গ্রুপ, সি ডাবল বন্ড ও এনএইচ টু। ভাইয়া এখানে তো লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে না ভাই, সরাসরি যুক্ত যে, এই যে সরাসরি যে যুক্ত থাকবে চেইনের সাথে, সরাসরি যে যুক্ত থাকবে চেইনের সাথে তার কাছে ডাবল বন্ড, সরাসরি যে চেইনের সাথে যুক্ত থাকবে তার কাছে ডাবল বন্ড, সরাসরি যে চেইনের সাথে যুক্ত থাকবে এটা, এর কাছে ডাবল বন্ড, ঠিক আছে। আর সরাসরি যে যুক্ত থাকবে, যে এই গ্রুপটা সরাসরি যুক্ত থাকবে এর সাথেই লোন পেয়ার, সরাসরি যুক্ত থাকবে এর সাথেই লোন পেয়ার। কিন্তু এখানে কি হয়েছে, সরাসরি যুক্ত আছে তার সাথে ডাবল বন্ড আছে, তবে পাশে লোন পেয়ার আছে, পাশে লোন পেয়ার দিয়ে কিছু হবে না, সরাসরি যে যুক্ত আছে তারটা দেখতে হবে। ওকে, এই যে মাইনাস এম এফেক্ট, ওইও মাইনাস এম এফেক্ট দেয়, ওইও মাইনাস এম এফেক্ট দেয়। এরপর আরও আছে ভাই, সি ডাবল বন্ড ও এইচ, অ্যাসিড গ্রুপ, ওইও কিন্তু মাইনাস এম এফেক্ট দেয়। এরপর তুমি চিন্তা করে দেখো এস্টার গ্রুপ, সি ডাবল বন্ড ও ও সি ও আর, এই যে এস্টার গ্রুপ, এও কিন্তু, দুঃখিত, ও আর না, এই যে এস্টার গ্রুপ, ওইও কিন্তু দিন শেষে ইয়া দেয়, মাইনাস এম দেয়। ওইও কি দিন শেষে কি দেয়, মাইনাস এম দেয়, ঠিক আছে। কারণ কি আছে, ডাবল বন্ড আছে। বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো যে কোন একটা রেজোনেটিং বা অনুরণনশীল সিস্টেমে ইলেকট্রন দান করা, ইলেকট্রন দান করা হলো প্লাস এম আর ইলেকট্রন গ্রহণ করা হলো মাইনাস এম, একে আমরা বলি মেজোমেরিক এফেক্ট। সো মেজোমেরিক এফেক্ট আমাদের বেনজিনে লাগবে, তবে আপাতত হালকা করে দেখাই দিই, বেনজিনে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। বেনজিনে আমরা কি করব, বিস্তারিত ডিসকাস করব। সো এই যে CH2 C double bond OH, CH2 C double bond OH, ঠিক আছে। এটা এটা এখানে হবে, এই যে সো এই যে এই গ্রুপটা যে যুক্ত করলা, এই যে CHO গ্রুপটা যে যুক্ত করলা, এখানে এখানে CHO কি করবে, CHO কি করবে, এখানে ডেল্টা মাইনাস আছে ডেল্টা প্লাস আছে, সো এখানে এখান থেকে ইলেকট্রন টানবে, কি করবে, এই যে কার্বন থেকে অক্সিজেনটি ইলেকট্রন টানবে, ইলেকট্রন টানার কারণে দেখো কি হবে, এই যে ইলেকট্রন টানবে অক্সিজেন কার্বন থেকে, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর এই কার্বন কি করবে, এই পাশের থেকে ইলেকট্রন টাইনা ফেলবে, এই পাশে থেকে কি করবে, ইলেকট্রন টাইনা ফেলবে, এবং জিনিসটা কেমন দেখা যাবে, CH2 এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে CH হবে, এখানে ডাবল বন্ড CO মাইনাস H, এটাতে উৎপন্ন হবে, এটা কি এটাতে রূপান্তরিত হবে, বুঝতে পারতেছো, এটা কি হবে, এটাতে রূপান্তরিত হবে, এবং এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে এখানে প্লাস হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো এই কি করতেছে, সিস্টেম থেকে এই যে এই মূলকটা ইলেকট্রন নিতেছে, এই কারণে এটার আমরা বলি হলো মাইনাস এম গ্রুপ, কি বলি, মাইনাস এম গ্রুপ। অন্যদিকে তুমি চিন্তা করো যাদের লোন পেয়ার আছে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এই যে NH2, ওর কি আছে, লোন পেয়ার আছে। সো ওই লোন পেয়ার কি করবে, এই যে অ্যামিন গ্রুপটা ওই সুন্দর মতো লোন পেয়ার দিয়ে দিবে, এই লোন পেয়ার দিয়া এই মাইনাসটা ওই পাশে পাঠাই দিবে, CH2 মাইনাস CH ডাবল বন্ড NH2। সো বুঝতেই পারতেছো এখানে কি হয়ে গেছে, ইলেকট্রন যেহেতু দিতেছে এই কারণে এটার আমরা বলবো প্লাস এম। ওকে, ইলেকট্রন যেহেতু দিচ্ছে তাই আমরা এটার কি বলবো, প্লাস এম গ্রুপ বলবো, ঠিক আছে না, ঠিক আছে না। এগুলি আমাদের লাগবে বিস্তারিত, আমরা পড়বো বেনজিনে, বিস্তারিত এট বেনজিন, বিস্তারিত আমরা বেনজিনে বলবো, সমস্যা নেই। এবার হাইপার কনজুগেশন। সো হাইপার কনজুগেশন কি জানো, হাইপার কনজুগেশন হলো, বলে না যে ভাই হাইপার হয়ে যেতেছেন জ্ঞান, সো এটা হলো কনজুগেশন বা আমাদের এই যে রেজোনেন্সের বা মেজোমেরিক এফেক্টের হাইপার ফর্ম। খুবই চেষ্টা গেলে তখন এই কাজ হয়, ঠিক আছে। সো এই চেষ্টা গেলে এটার সাহায্যে, এই হাইপার কনজুগেশনের সাহায্যে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস এক্সপ্লেন করতে পারি, যেমন কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা, কার্বনায়নের স্থিতিশীলতা, এবং এই যে মোস্ট ইম্পর্টেন্টলি অ্যালকিনের স্থিতিশীলতা। এর জন্য আমাদের লাগবে সেইটজেফ নীতি। সেইটজেফ নীতি মুখস্থ করা লাগবে না তখন, যদি তুমি এটা বুঝতে পারো তোমার সেইটজেফ নীতি কি করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, বুঝে যাবা। ওকে, সো বেসিক্যালি কি হয়, ধরো এই যে এখানে CH3, এখানে আছে CH2 প্লাস, এটা একটা কার্বোক্যাটায়ন, এটা কি ভাইয়া, একটা কার্বোক্যাটায়ন, এই প্লাসের ইলেকট্রনের অভাব আছে, পাশে প্লাসের কি আছে, ইলেকট্রনের অভাব আছে। সো ইলেকট্রনের অভাব আছে, বেসিক্যালি ইলেকট্রনের অভাব কার আছে, এখানে একটা ফাঁকা পি অরবিটাল পড়ে আছে, কি আছে ভাই, ফাঁকা পি অরবিটাল পড়ে আছে, তাই না। একটু চিন্তা করে দেখো, এখানে একটা হাইড্রোজেন ছিল যুক্ত, হয়তো ওই হাইড্রোজেনটা বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার কারণে একটা পি অরবিটাল ফাঁকা পড়ে আছে, কি আছে, পি অরবিটালটা ফাঁকা পড়ে আছে। সো ফাঁকা পড়ে আছে, ভালো কথা। সো এই যে ফাঁকা পি অরবিটালে
এই পাশের কার্বনের একটা হাইড্রোজেনের ওর হলো মায়া হবে, ওর কি হবে ভাই, মায়া হবে। সো এই মায়ার কারণে কি করবে, এই যে নিজের যে ইলেকট্রন ঘনত্বটা, নিজের ইলেকট্রন মেঘটা এদিকে দেওয়ার চেষ্টা করবে, নিজের ইলেকট্রন মেঘটা কি করবে, এদিকে দেওয়ার চেষ্টা করবে। এবং এই জিনিসটারে আমরা বলি হাইপার কনজুগেশন, যে ওই এমনিই শান্তিতে আছে সিগমা বন্ড, বাট ওর এই যে খালিটা, এই খালিটার মধ্যে ওর ইলেকট্রন দেওয়ার কেন শক উঠলো, এই শকটারই আমরা বলি হাইপার কনজুগেশন। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলি, হাইপার কনজুগেশন। সো বেসিক্যালি কি হবে, এই যে CH2 প্লাস আর এখানে হাইড্রোজেন। সো হাইড্রোজেন কি করবে জানো, হাইড্রোজেন এই পি অরবিটালে ইলেকট্রন দিয়ে দিবে। কেমনে দিবে, এই যে নিজে H প্লাস হিসেবে বাইর হয়ে যাবে, নিজে কি করবে H প্লাস হিসেবে বাইর হয়ে যাবে, এই যে CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিনে কনভার্ট হয়ে যাবে এবং এই যে H প্লাস হিসেবে বাইর হচ্ছে। ভয়াবহ কাহিনী হয়ে গেছে, দেখছো, নিজে সিগমা বন্ড ভেঙে গেছে, সিগমা বন্ড ভেঙে পাই বন্ডে কনভার্ট হয়ে গেছে, এবং এটা খুবই অল্প সময়ের জন্য হয়। আবার কি, এটা আবার ব্যাক এসে পড়বে, আবার কি হয়ে যাবে, এটা ব্যাক এসে পড়বে। এই এফেক্টটারে বলি আমরা হাইপার কনজুগেশন। সো হাইপার কনজুগেশনে কি হইলো, ইলেকট্রন দানের মাধ্যমে পজিটিভ চার্জটা ছড়ায় গেল, তাই না? আগে পজিটিভ চার্জ এদিকে ছিল, পজিটিভ চার্জটা এখন উইঠা এদিকে এসে পড়ছে। অথবা তুমি বলতে পারো যে আগে এখানে ইলেকট্রন ঘনত্ব কম ছিল, এখানে বেশি ছিল, সো ইলেকট্রন ঘনত্বটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে গেল এই হাইপার কনজুগেশনের মাধ্যমে। বেসিক্যালি অন্য কোনো উপায় না থাকলে তখন হাইপার কনজুগেশন হয়। এবং এটার এক্সাম্পল হলো টলুইন, আমরা দেখব টলুইনে যখন বেনজিন পার্টে আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা গেল, এটাই হাইপার কনজুগেশন। এখন হাইপার কনজুগেশনে কিছু শর্ত আছে, বুঝছো? হাইপার কনজুগেশনে কি আছে, শর্ত আছে। এক নাম্বার, তোমার এই যে আলফা কার্বনটা sp3 হইতে হবে। এই চেনা চেনা লাগতেছে, টটোমেরিজমের মতো লাগতেছে। ইয়েস, দিস ইজ কাইন্ড অফ টটোমেরিজম। টটোমেরিজমেই কিন্তু অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশন হইতেছিল। হাইপার কনজুগেশন এবং না না না, আমরা বেশি পেইনে যাব না। সো আলফা কার্বন sp3 হইতে হবে, এবং 2 নাম্বার আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। দিস ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলফা কার্বন sp3 হইতে হবে এবং আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এটা লিটারালি টটোমেরিজমের শর্ত। সো টটোমেরিজমই হইতাছে এখানে কাইন্ডা, যে কি হইতাছে, প্লাস ইলেকট্রন এদিকে এসে পড়তেছে আর হাইড্রোজেন H প্লাস ঝুলা থাকতেছে গেল। এবার 3 নাম্বার পয়েন্ট, আলফা হাইড্রোজেন যত বেশি তত বেশি হাইপার কনজুগেশন। তাই না? চিন্তা করে দেখো, এখানে কি, এটা হলো আমাদের যে মূলকটা যুক্ত আছে। সো এই মূলকের সাথে যুক্ত কার্বনকে আমরা বলবো আলফা কার্বন। সো এখানে আলফা কার্বনে আমরা দেখতেছি 3টা আলফা হাইড্রোজেন। সো আমার কথা হলো যে একটা হাইড্রোজেন দিতে পারে, আরেকটা হাইড্রোজেনের কি অধিকার নাই দেওয়ার, আরেকটা হাইড্রোজেনও দিতে পারে। সো আরেকটা হাইড্রোজেন ধরলো দিয়ে দিল, আরেকটা হাইড্রোজেন দিয়ে দিল, এই যে এই পাশে এসে বললো আরেকটা হাইড্রোজেন, এরপর আবার ব্যাক গেল। এরপর এইখানে এই 3 নাম্বার হাইড্রোজেনটা দিয়ে দিল, তখন কি হলো, CH2 ডাবল বন্ড CH2, এই পাশে এসে বললো হাইড্রোজেন H প্লাস। সেখানে কয়টা স্ট্রাকচার দেখতে পারতেছো, একটা, দুইটা, 3টা স্ট্রাকচার দেখতে পারতেছো। সো যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে তত বেশি হাইপার কনজুগেশন হবে, কারণ তত বেশি এখানে হাইড্রোজেন আছে, তত ভাবে ওই রেজোনেন্স করতে পারতেছে, তাই না? যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে তত বেশি ভাবে রেজোনেন্স করতে পারবে, চার্জ তত বেশি ছড়াবে, তাই না? সো এই যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন যদি বাড়ে, তাহলে আমার কথা হলো ইলেকট্রন ছড়াবে তত ভালোভাবে, তাই না? ইলেকট্রন ছড়াবে কি, তত ভালোভাবে, এবং তত বেশি স্টেবিলিটি হবে, তত বেশি কি হবে, স্টেবিলিটি হবে। সো আলফা হাইড্রোজেন যত বেশি হবে, ইলেকট্রন তত বেশি ভালোভাবে ছড়াবে, তত বেশি স্টেবিলিটি হবে। এটা কার জন্য, একমাত্র কার্বোক্যাটায়নের জন্য। সো কার্বোক্যাটায়ন হোয়াটএভার, মাথায় রাখতে পারবা, তত বেশি ইলেকট্রন ছড়াবে, তত বেশি স্টেবিলিটি হবে কিনা এটা এখন আমরা বলতে পারতেছি না, আমরা সামনে দেখব। এটা বুঝতে পারছো যে কেন এখানে এই যে ইলেকট্রন ছড়ায় যাচ্ছে, পজিটিভিটিটা পুরাটার মধ্যে ছড়ায় যেতেছে, এখান থেকে এই 3 জায়গায় ছড়ায় যেতেছে এই পজিটিভ চার্জটা, তাই না? বা আমরা বলতে পারি 3 জায়গা থেকে পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যেতেছে, তাই না? সো যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি ইলেকট্রন ভালোভাবে ছড়াবে, তত বেশি কি স্টেবল হবে ইউজুয়ালি।
সো চলো কার্বোক্যাটায়নেরটা দেখি। এই যে কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা। সো কার্বোক্যাটায়ন কি ইলেকট্রনের অভাবযুক্ত গ্রুপ, তাই না? কার্বোক্যাটায়ন কি ইলেকট্রনের অভাবযুক্ত গ্রুপ। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, এই যে CH3 সি CH3 CH3, এটা হলো আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্লাস। সো এই যে এটা হলো আমাদের মূল মূলক, এটা হলো আমাদের কার্যকরী মূলক, কার্যকরী মূলক। সো কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনের আমরা বলি আলফা কার্বন। এখানে কয়টা আলফা কার্বন? 3টা আলফা কার্বন, আলফা কার্বন আলফা কার্বন আলফা কার্বন। সো এখানে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনের বলি আলফা হাইড্রোজেন। সো এইখানে 3টা আলফা হাইড্রোজেন, এখানে 3টা আলফা হাইড্রোজেন, এখানে 3টা আলফা হাইড্রোজেন। সো টোটাল কয়টা আলফা হাইড্রোজেন? 9টা আলফা হাইড্রোজেন। সো আমরা বলছি আলফা হাইড্রোজেন যত বেশি হবে ওরা কি ইলেকট্রন দিয়া এর তত বেশি স্টেবল করবে। তো ওই হয়ে যাবে সবচেয়ে বেশি স্টেবল। ওই কি হয়ে যাবে? 3 ডিগ্রি হয়ে যাবে সবচেয়ে বেশি স্টেবল। এবার 2 ডিগ্রির কথা যদি বলি, CH3 CH3 আর এখানে এই যে প্লাস CH। সো এখানে কি হবে, এই যে এখানে কয়টা আলফা হাইড্রোজেন? 6টা আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন। সো 6টা আলফা হাইড্রোজেন থাকলে কি হবে? একটু কম স্থিতিশীল হবে, কারণ একটু কম ইলেকট্রন ছড়াবে, পজিটিভিটিটা একটু কম ছড়াবে, বা এই যে এই পজিটিভ চার্জটা একটু কম হ্রাস পাবে। সো এর আরেকটু কম স্টেবল, তাই না? এরপর এই যে CH3 CH2 প্লাস, এখানে কি 3টা আলফা হাইড্রোজেন। সো এটা আরেকটু কম স্টেবল। এবং একদম লাস্টে আমরা যদি মিথাইলের কথা বলি, এখানে তো কোনো 0 আলফা হাইড্রোজেন। সো এটা তো বেশি স্টেবলই না, বুঝতে পারতেছো? এখানে আলফা হাইড্রোজেন যত বেশি, আলফা হাইড্রোজেন যত বেশি তত কি, তত ইলেকট্রন ছড়াবে, তত স্টেবল। ওকে, সো এখানে দেখো আমাদের সবচেয়ে বেশি 3 ডিগ্রি, এবার হলো 2 ডিগ্রি, এবার হলো 1 ডিগ্রি, এবার হলো আমাদের মিথাইল 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 কি মিথাইল কার্বোক্যাটায়ন স্থিতিশীলতা। এটা আমরা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এক্সপ্লেন করছিলাম, এবার আমরা কি করলাম, হাইপার কনজুগেশন দিয়েও জিনিসটাকে এক্সপ্লেন করে ফেললাম। সো হাইপার কনজুগেশন দিয়েও কিন্তু কি করতে পারো, এক্সপ্লেন করতে পারো। এবার ফ্রি রেডিক্যালের কথা যদি বলি, ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট ভাবে হাইপার কনজুগেশন হয়। দেখো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে CH2, এখানে H, এখানে আমরা দিলাম CH2 ডট, এটা হলো একটা ফ্রি রেডিক্যাল। সো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আসলে সমবিভাজন হয়, ইলেকট্রনের কি হয়, সমবিভাজন হয়। সো সমবিভাজনের মাধ্যমে এই যে CH2 ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে, সাথে একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। সো এটা হলো ফ্রি রেডিক্যালের হাইপার কনজুগেশন। লাগবে না এটা, এটা লাগবে না, ঠিক আছে? ফ্রি রেডিক্যাল হাইপার কনজুগেশনের ক্ষেত্রে কি হয়, যে সমবিভাজন হয়। এই যে এখানে সমবিভাজন হয়। সো এখানে কয়টা, এখানে হলো 3টা আলফা হাইড্রোজেন। সো মোটামুটি স্টেবল, মোটামুটি স্টেবল, ঠিক আছে? সো ফ্রি রেডিক্যালের জন্য আমরা লিখতে পারি যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি ভালো হচ্ছে, তত বেশি কি হইতেছে, ভালো হইতেছে। সো এখানে হয়ে যাবে হলো তোমার CH3 CH2, এটা হলো আমাদের 1 ডিগ্রি। 1 ডিগ্রির ক্ষেত্রে আসলে 3টা আলফা হাইড্রোজেন, তাই না? সো 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, 2 ডিগ্রির ক্ষেত্রে আমাদের 6টা আলফা হাইড্রোজেন, তাই না? সো বেশি স্টেবল হবে, কারণ এই বেশি বেশি আর এই যে লোন পেয়ার দান করতেছে, ইলেকট্রন দান করতেছে। সো পজিটিভিটি হ্রাস পাইতেছে, তত বেশি পজিটিভিটি হ্রাস পাইতেছে। এবার 3 ডিগ্রি কথা যদি বলি, CH3 C ডট CH3 CH3। সো এখানে 3 ডিগ্রির ক্ষেত্রে আমাদের 9টা আলফা হাইড্রোজেন। সো আরো বেশি স্টেবল, 9টা আলফা হাইড্রোজেন ওই আরো বেশি কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। ওকে, সো এইভাবেও আমরা কিন্তু চাইলে কি করতে পারি, এক্সপ্লেইন করতে পারি হাইপার কনজুগেশন দিয়ে। মিথাইল ফ্রি রেডিক্যাল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি, এটা হলো আমাদের ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি। এবার অ্যালকিনের কথা যদি বলি, অ্যালকিনের ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে অ্যালকিনের ক্ষেত্রেও নাম্বার অফ আলফা হাইড্রোজেন যদি বাড়ে, অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিনেরটাও কি দেখানো লাগবে, দেখানো লাগবে না, বলি অ্যালকিনেরটা নাম্বার অফ আলফা হাইড্রোজেন যদি বাড়ে তাহলে স্টেবিলিটি বাড়ে। তাহলে কি হয়, আমাদের স্টেবিলিটি বাড়ে, স্টেবিলিটি বাড়ে বাড়ে। যেমন একটা এক্সাম্পল বললো তোমারে CH3 CH ডাবল বন্ড CH2, আর এখানে বলে দিল CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। সো এইটার কথা যদি বলে, সো এখানে কে বেশি স্টেবল হবে। সো সবার আগে কি করবা, মূলক
মূলকরে ধরবা, এই যে ডাবল বন্ড মূলকরে ধরবা, ডাবল বন্ড মূলকরে ধরবা। আচ্ছা, সো এর সাথে যুক্ত কার্বনরে আমরা বলি আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনরে বলি আলফা হাইড্রোজেন। আবারও এখানে আলফা কার্বন, এটা এই যে এই মূলকের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, এটাও আবার মূলকের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, তাই না? মূলকের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, মূলকের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন। সো এখানে কয়টা আলফা হাইড্রোজেন? 3টা আলফা হাইড্রোজেন। আর এখানে কয়টা আলফা হাইড্রোজেন? 3টা আলফা হাইড্রোজেন। সেখানে 6 আলফা হাইড্রোজেন, সো এটার স্টেবিলিটি বেশি। আর এখানে মাত্র কয়টা? 3টা আলফা হাইড্রোজেন, সো এটার স্টেবিলিটি কম। সো বেশি স্টেবিলিটি কার হবে? অর হবে। এবং এগুলি আমরা সেইজেফ নীতিতে দেখবো, এটা বুঝতে পারছো? আচ্ছা, সো চলো দেখি আরেকটা কোশ্চেন সলভ করি। এই যে ডাবল বন্ড আছে এখানে, এই যে ডাবল বন্ড দিয়ে দিলাম, ডাবল বন্ডে ধরলাম। এখানে আলফা কার্বন এখানে একটা, আর এখানে আলফা হাইড্রোজেন কয়টা? 2টা আলফা হাইড্রোজেন। এবার এটার কথা যদি চিন্তা করো, এই যে ডাবল বন্ডে ধরলাম, ডাবল বন্ডের পাশের কার্বনটা হলো আলফা কার্বন, এটা হলো আমাদের আলফা কার্বন। সো এখানে আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন? 3টা আলফা হাইড্রোজেন। আবার এইখানে এই যে ডাবল বন্ডের পাশের কার্বনটা হলো আলফা কার্বন। সো আলফা কার্বন, মূলকের পাশের কার্বন আলফা কার্বন, আর এখানে কয়টা? 3টা আলফা হাইড্রোজেন। সো টোটাল কয়টা আলফা হাইড্রোজেন? 6টা আলফা হাইড্রোজেন। সো 6টা আলফা হাইড্রোজেন এখানে, 2টা আলফা হাইড্রোজেন এখানে। সো বুঝতেই পারতেছো কে বেশি স্টেবল হবে? কে বেশি স্টেবল হবে? ওই বেশি স্টেবল হবে, বুঝতে পারছো? ওকে, যার আলফা হাইড্রোজেন বেশি, এই যে সেইজেফ নীতিটা প্রমাণ করে ফেললাম, যার আলফা হাইড্রোজেন বেশি সে বেশি উৎপন্ন হবে। কারণ কি? যে বেশি স্টেবল সে বেশি উৎপন্ন হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। সো আলফা হাইড্রোজেন যার বেশি সে বেশি স্থিতিশীল এবং বেশি উৎপন্ন হবে। গেল? এবং আজকের ফাইনাল এফেক্ট আমাদের সেটা হলো ইলেকট্রোমেরিক প্রভাব। কি প্রভাব ভাই? ইলেকট্রোমেরিক প্রভাব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সারা জীবন দেখবা ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই প্রভাবটা কাকে বলে ভাই? আক্রমণকারী বিকারকের আক্রমণে বা আক্রমণকারী বিকারকের প্রভাবে পাই ইলেকট্রনের সরণ। পাই ইলেকট্রনের সরণকে আমরা কি বলি? পাই ইলেকট্রনের সরণকে আমরা বলি ইলেকট্রোমেরিক এফেক্ট। আক্রমণকারী বিকারকের প্রভাবে পাই ইলেকট্রনের সরণকে আমরা কি বলবো? ইলেকট্রোমেরিক এফেক্ট বলবো। সো আক্রমণকারী বিকারক কে হইতে পারে? যেমন এক্সাম্পল CH2 ডাবল বন্ড CH2, এটা হলো আমাদের একটা সিগমা একটা পাই, তাই তো? আচ্ছা, সো এখানে যদি H+ আক্রমণ করে, H+ কি? আমাদের ইলেকট্রোফাইল। H+ কাকে বলে? H+ হলো আমাদের ইলেকট্রোফাইল। সো ইলেকট্রোফাইল কি করবে? এই যে পাই ইলেকট্রনের প্রতি ওর একটা টান আছে, পাই ইলেকট্রনের প্রতি টান আছে, ওই কি করবে? পাই ইলেকট্রনের কাছে চলে যাবে, এই পাই ইলেকট্রনের কাছে চলে যাবে, তাই তো? সো পাই ইলেকট্রনের কাছে চলে যাবে, এখানে তো ডাইরেক্ট ঢুকে যেতে পারবে না, ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। সো কি হবে? কি হবে? এই যে যখন ওই এদিক দিয়ে আসতে যাবে, এই যে যখন ওই এদিক দিয়ে আসতে যাবে, তখন এইখানে যে পাই ইলেকট্রনটা এই পজিটিভের প্রতি আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে লাফ দিয়ে এদিকে এসে পড়বে। লাফ দিয়ে কি করবে? এদিকে এসে পড়বে। এই যে লাফ দিয়ে আসলো, এটারই আমরা বলি ইলেকট্রোমেরিক এফেক্ট। লাফ দিয়ে আসার এটা আমরা কি বলবো? ইলেকট্রোমেরিক এফেক্ট। এবং এখানে কি উৎপন্ন হবে? দেখো, উৎপন্ন হবে হলো CH2 সিঙ্গেল বন্ড CH2। এই যে ডাবল বন্ডে এদিকে আসলো, এই ডাবল বন্ডটা H+ এর কাছে চলে যাবে। ডাবল বন্ডটা এই যে এখানে 2টা ইলেকট্রন ছিল, এই যে 2টা ইলেকট্রন ছিল। সো এটা লাফ দিল, লাফ দিয়ে এই হাইড্রোজেনের সাথে বন্ড করে ফেললো 2টা ইলেকট্রন দিয়ে। এবং ওই যেহেতু ইলেকট্রন হারায় ফেলছে, ওই হয়ে যাবে প্লাস, ওই কি হয়ে যাবে? প্লাস। এই জিনিসটার আমরা বলি হলো ইলেকট্রোমেরিক এফেক্ট। এই জিনিসটার আমরা কি বলি? ইলেকট্রোমেরিক এফেক্ট। এটা অনেক জায়গায় দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যদি তোমার ব্রোমোনিয়াম আয়ন আসে, কি আসে ভাই? ব্রোমোনিয়াম আয়ন আসে। এখানে অবশ্য সার্কুলার একটা স্ট্রাকচার গঠন হয়, বুঝছো? ট্রায়াঙ্গুলার ইন্টারমিডিয়েট গঠন হয়, বাট এগুলি আমাদের দরকার নাই ভাই, আমরা সিম্পলিফাই ভাবে পড়বো, ঠিক আছে? এখানে ট্রায়াঙ্গুলার ইন্টারমিডিয়েট হয়, বাট আমরা এত কিছু দরকার নাই ভাই, পাগল হয়ে যেতে চাইও না, পাগল হয়ে যেতে চাই না। এই যে ব্রোমিন এদিক দিয়ে আসলো, সো কি হবে? ব্রোমিনের দিকে পাই বন্ধনটা ঝুঁকে যাবে। সো বাই বন্ধনটা ঝুঁকে গেলে কি হবে? CH3 CH সিঙ্গেল বন্ড CH2 Br, এই যে ব্রোমিনের সাথে অ্যাড হয়ে গেছে। আর যেহেতু এই যে এখান থেকে আমার ইলেকট্রন চলে গেছে, এখানে হয়ে যাবে প্লাস, এখান থেকে ইলেকট্রন চলে গেছে, এখান থেকে হয়ে যাবে প্লাস। এখন কথা হলো, ব্রোমিন এদিক থেকে না আইসা এদিক থেকেও তো আসতে পারতো, তাই না? ব্রোমিন কি করতে পারতো ভাই? এই ডান পাশ থেকে আক্রমণ না করে বাম পাশ থেকেও আক্রমণ করতে পারতো। সো আরেক ওয়েতে ব্রোমিন আক্রমণ করতে পারতো, যে ওই লেফট সাইড থেকে আক্রমণ করতো। তখন কি হইতো? তখন আমাদের পাই বন্ধনটা এদিকে আসতো, তাই না? তাই না? তখন আক্রমণ করলে পাই বন্ধনটা এদিকে আসতো। সো আমরা দুইটা চিত্র দিয়ে আঁকি যাতে কনফিউজড না হও। সো এদিক দিয়ে আসতে পারতো। সো এই যে CH3
CH ডাবল বন্ড CH2 এখানে ব্রোমিন প্লাস। সো ব্রোমিন প্লাস কিন্তু আসলে ঘুরাও আসতে পারতো, এই যে সো ঘুরে আসলো, এই যে ঘুরে আসলো এদিক দিয়ে, তখন কি পাই বন্ধন এদিকে এসে পড়বে, ঘুরে আসলে পাই বন্ধন কোন দিকে এসে পড়বে, এদিকে এসে পড়বে। সো এদিকে এসে পড়লে ব্রোমিনের সাথে ওইদিকে বন্ধন করবে CH3 CH Br হয়ে যাবে এদিকে, Br হয়ে যাবে এদিকে, আর এখানে কি CH2 CH2 এর মতো থাকবে, তাই তো। সো ইলেকট্রন কে আসলে হারাইছে, ওই ইলেকট্রন হারাই ফেলছে, সো ওই হয়ে যাবে পজিটিভ। এখন কথা হইলো যে কোনটা বেশি উৎপন্ন হবে, এটাও তো তোমারই জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া কোনটা বেশি আসলে উৎপন্ন হবে, আমি সব বুঝতে পারতেছি না, তাই না? কোনটা বেশি উৎপন্ন হবে একটু চিন্তা করে দেখো। এতটুকু আমরা অনেক কনসেপ্ট পড়ছি, এতটুকু আমরা এখন বলতে পারবো। দেখো এটা হলো একটা কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন এটা হলো 1 2 দুইটা কার্বনের সাথে যুক্ত, এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা কি একটা কার্বনের সাথে যুক্ত, এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো আমারে বলো কে বেশি স্টেবল? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল না? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি বেশি স্টেবল না? এক্স্যাক্টলি। সো এটা হবে বেশি উৎপন্ন, বেশি উৎপন্ন হবে হবে। কারণ কি আমরা জানি যে 2 ডিগ্রি হলো 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল। সো যেটা স্টেবল সেটাই তো উৎপন্ন হবে, তাই না? কারণ একটা সিস্টেম বা একটা বিক্রিয়া সবসময় কি হইতে চায়, স্থিতিশীল হওয়ার জন্যই তো একটা বিক্রিয়া সংঘটিত হয়। সো বেশি স্থিতিশীল যেখানে হবে ওই সেটাই বেশি উৎপন্ন হবে, তাই না? সো এটা হলো গেল আমাদের ইলেকট্রোমেরিক এফেক্ট। আশা করি বুঝতে পারছো আমাদের টোটাল এফেক্টগুলি। সো আমরা এফেক্টগুলি যদি হালকা করে রিক্যাপ দিই, হালকা হালকা করে এফেক্টগুলি রিক্যাপ দেই, তাহলে আমরা বলতে পারবো যে আসলে ভাই ইন্ডাকটিভ এফেক্ট কি? ইন্ডাকটিভ এফেক্ট অ্যাকচুয়ালি তড়িৎ ঋণাত্মকতা, তাই না? তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। সো তড়িৎ ঋণাত্মকতা বলা উচিত ছিল, ইলেকট্রন ঋণাত্মকতা না, তড়িৎ ঋণাত্মকতা। সো ইলেকট্রন টানা, ইলেকট্রন টানা মানে হলো মাইনাস আই এফেক্ট, আর ইলেকট্রন দান বা ঠেলা, ঠেলা মানে হলো প্লাস আই এফেক্ট, তাই তো, প্লাস আই এফেক্ট, তাই না? এবং এটা কি দূরত্ব বাড়লে ইলেকট্রন, দূরত্ব বাড়লে বাড়লে এফেক্টটা কি, এফেক্টটা হ্রাস পায়, এফেক্টটা হ্রাস পায় দূরত্ব বাড়লে, তাই তো। এবং যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার প্লাস আই এফেক্ট বেশি গেল। এবার মেজোমেরিক এফেক্ট, মেজোমেরিক এফেক্ট কি? মেজোমেরিক এফেক্ট হলো লোন পেয়ার গ্রহণ বা ত্যাগ, লোন পেয়ার গ্রহণ বা দান, এটাই হলো আমাদের মেজোমেরিক এফেক্ট। কোন একটা কনজুগেটেড সিস্টেমে মানে অলরেডি অনুরণন করতেছে এরকম সিস্টেমে যদি লোন পেয়ার দান করো বা গ্রহণ করো, এটার আমরা বলি মেজোমেরিক এফেক্ট। সো লোন পেয়ার গ্রহণে আমরা কি বলি? লোন পেয়ার গ্রহণ মানে হলো মাইনাস এম, যা আমি টান দিয়ে নিয়ে নিলাম, আর দিলাম হলো প্লাস এম, মানে এক্ষেত্রে দেওয়াটা ভালো, বুঝছো, দিলে হলো প্লাস এম। সো এই যে মাইনাস এম কি কি গ্রুপ আছে আমরা বলছিলাম, মাইনাস এম হলো তারা যাদের লোন পেয়ার আছে, এই যে অ্যামোনিয়া এবং ক্লোরিন, এরা হলো কিন্তু সরি প্লাস এম, এরা হলো প্লাস এম। প্লাস এম হলো যাদের লোন পেয়ার আছে, কারণ ওই সহজে লোন পেয়ার দান করে দেয়। আচ্ছা, আর মাইনাস এম কারা? যাদের হলো ডাবল বন্ড আছে, তাই তো, এই যে সি ডাবল বন্ড ও এইচ, এরপর সি ডাবল বন্ড ও NH2, এরপর NO2 কিন্তু ডাবল বন্ড আছে এখানে। সো ডাবল বন্ড থেকে ওই কি করে, লোন পেয়ার গ্রহণ করে, মাইনাস এম। এরপর হাইপার কনজুগেশন কি ছিল? হাইপার কনজুগেশন ছিল হলো সিগমা বন্ড ভেঙে, সিগমা বন্ড ভেঙে কি ইলেকট্রন দান, এটাই আমাদের হাইপার কনজুগেশন ছিল। এবং হাইপার কনজুগেশনের শর্ত কি ছিল? শর্ত ছিল হলো আলফা কার্বন sp3 হইতে হবে, 1 নম্বর শর্ত। আলফা কার্বন কি হইতে হবে? sp3 হইতে হবে। এবং 2 নম্বর শর্ত হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে। এবং এটার মাধ্যমে আমরা কি করতাম? এটার মাধ্যমে এলো আমরা কার্বোক্যাটায়ন, এরপর হলো ফ্রি রেডিকাল এবং অ্যালকিনের স্টেবিলিটি, তাই না? এবং কি অ্যালকিনের স্টেবিলিটি আমরা দেখতাম। কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিকাল এবং অ্যালকিনের স্টেবিলিটি আমরা কি করতাম? হাইপার কনজুগেশনের মাধ্যমে মেজার করতাম, তাই তো। আচ্ছা, কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিকাল এবং অ্যালকিনের স্টেবিলিটি। সো আমরা বলছিলাম যে তোমার স্টেবিলিটি কি কার সমানুপাতিক বলো তো? আমরা কি বের করছিলাম? স্টেবিলিটি ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন, তাই তো, নাম্বার অফ আলফা হাইড্রোজেন। স্টেবিলিটি নাম্বার অফ আলফা হাইড্রোজেনের সমানুপাতিক, যে আলফা হাইড্রোজেন যত বেশি হবে স্টেবিলিটি কি তত বেশি হবে। এবং ইলেকট্রোমেরিক এফেক্ট কি? যে আমাদের আক্রমণকারী বিকারকের উপস্থিতিতে, আক্রমণকারী বিকারকের
প্রভাবে পাই ইলেকট্রনের সরণ, তাই না? পাই ইলেকট্রনের সরণ, আক্রমণকারী বিকারকের প্রভাবে পাই ইলেকট্রনের সরণ। তবে এখানে মেজর কি হবে? মেজর হলো স্টেবল প্রোডাক্ট হবে, তাই না? সো মেজর হবে হলো কে? স্টেবল প্রোডাক্টটা, তাই না? বুঝতে পারছো? সো এই ছিল আমাদের এফেক্টস। এইবার হোপফুলি এটা তুমি অ্যাবজর্ভ করতে পারছো। এবার একটু ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে খাতাটা আরেকবার উল্টাও, আরেকবার একটু দেখো, দুই একবার প্র্যাকটিস করো, বোঝার ট্রাই করো। এবার আমরা চলে যাব আমাদের ফাইনাল পার্ট, রিঅ্যাকশন মেকানিজম। ঠিক আছে, আজকে হয়তো সবগুলি রিঅ্যাকশন মেকানিজম আমরা দেখতে পারবো না, কতগুলো হয়েছে আমাদের দেখি তো। আমরা রিঅ্যাকশন মেকানিজম এর ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি। দেখো, এই পর্যায়ে আমাদের পড়াশোনা বইয়ের সাথে অর্ডারিং এ মিলবে না, কিন্তু বলে দিলাম। সো যারা বই দেখা ফলো করতেছো তাদের সাথে কিন্তু আমাদের অর্ডারিং মিলবে না, বলে দিলাম আগেই। কারণ বইয়ে অনেক কিছু পরের পরের পার্টের পড়াগুলি আগে দিয়ে দিছে, এবং ওগুলি বুঝতে হলে আমাদের আগের পড়াগুলি পড়তে হবে। সো চলো শুরু করি। আমাদের বিক্রিয়া কয় ধরনের? মেইনলি বিক্রিয়া হলো 3 ধরনের: অ্যাডিশন, যোজন, সংযোজন, এরপর হলো আমাদের সাবস্টিটিউশন, প্রতিস্থাপন, এবং ইলিমিনেশন বা অপসারণ। সো বিক্রিয়া মেইনলি আমাদের 3 ধরনের। বিক্রিয়া কয় ধরনের ভাই? 3 ধরনের। একটা হলো অ্যাডিশন বা সংযোজন, এরপর হলো আমাদের কি? সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, সাবস্টিটিউশন, এবং থার্ডলি এটা হলো ইলিমিনেশন বা অপসারণ। ঠিক আছে, মেইনলি 3 ধরনের। এখন আক্রমণকারী বিকারকের উপর ভিত্তি করে বিক্রিয়া 2 ধরনের। আবার আক্রমণকারী বিকারকের উপর ভিত্তি করে, কি বললাম? আক্রমণকারী বিকারকের উপর ভিত্তি করে বিক্রিয়া 2 ধরনের। একটা হলো ইলেকট্রোফিলিক আর একটা হলো নিউক্লিওফিলিক। ঠিক আছে, আক্রমণকারী বিকারকের উপর বিক্রিয়া কয় ধরনের? ইলেকট্রোফিলিক আর একটা হলো নিউক্লিওফিলিক। যেমন ফর এক্সাম্পল, ইলেকট্রোফাইলের আক্রমণে যেই সংযোজন বিক্রিয়া ঘটে, কি বললাম? ইলেকট্রোফাইলের আক্রমণের কারণে যে সংযোজন বিক্রিয়া ঘটে সেটার আমরা বলি ইলেকট্রোফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, যে ইলেকট্রোফাইলের আক্রমণের কারণে যে সংযোজন বিক্রিয়া হয় তাকে ইলেকট্রোফিলিক সংযোজন বলি। এরপর নিউক্লিওফিলিক সংযোজন। নিউক্লিওফিলিক সংযোজন হলো নিউক্লিওফাইলের আক্রমণের কারণে যে বিক্রিয়া হয় সেটার আমরা নিউক্লিওফিলিক সংযোজন বলি। ঠিক আছে, এরপর প্রতিস্থাপন। ভাই, ইলেকট্রোফাইলের আক্রমণে যে প্রতিস্থাপন হয়, ইলেকট্রোফাইলের আক্রমণে যে প্রতিস্থাপন হয় তাকে আমরা বলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দেয় জানো? মজার জিনিস, এটা হলো বেনজিন দেয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দেয়? বেনজিন দেয়। আচ্ছা, এরপর নিউক্লিওফাইলের আক্রমণের কারণে যে প্রতিস্থাপন হয় তারা আমরা বলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আবার অনেকগুলি ধরন আছে ভাই। মেইনলি আমাদের পড়া লাগবে হলো 2 ধরনের। ঠিক আছে, SN1 SN2, এছাড়াও SN ইন্ট্রামলিকুলার আছে আরো। ভাই কত কিছু পড়ছিলাম ভাই, আমি সব ভুলে গেছি ভাই। ঠিক আছে, সো মেইনলি যেগুলি মনে রাখা লাগবে, SN1 আছে একটা এবং SN2 আছে। এরা কারা দেয়? এই যে SN1 SN2 বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয় হলো অ্যালকাইল হ্যালাইডরা। কারা দেয় ভাই? অ্যালকাইল হ্যালাইডরা। অ্যালকাইল হ্যালাইডরা। ঠিক আছে, আচ্ছা। এরপর ইলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া ভাই সেম 2 ধরনের। একটা হলো তোমার ইলেকট্রোফিলিক অপসারণ, ইলেকট্রোফিলিক অপসারণ, একটা হলো নিউক্লিওফিলিক অপসারণ, নিউক্লিওফিলিক অপসারণ। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। সো মেইনলি ইলিমিনেশন রিঅ্যাকশন 2 ধরনের। ঠিক আছে, একটা হলো E1, একটা হলো E2। এরপর আরো আছে E1 কনজুগেট বেস, দরকার নাই। E1CB দরকার নাই। E1 আর E2 মনে রাখতে পারলে আমি অনেক খুশি হব। ঠিক আছে, ঠিক আছে, এগুলি নিয়ে আমাদের বিস্তারিত পড়তে হবে, প্রত্যেকটা বিক্রিয়া পড়তে হবে। এই যে অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সংযোজন আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। ইলেকট্রোফিলিক সংযোজন আমরা এই মাত্রই দেখে আসছি। এই যে H+ কি ইলেকট্রোফাইল না? এ কি ইলেকট্রোফাইল না? এই যে ওই আক্রমণ করছে, ওর আক্রমণে বিক্রিয়াটা ইনিশিয়েট হয়েছে, এই কারণে এটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন। সো ইলেকট্রোফিলিক সংযোজনের এক্সাম্পল আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হলো আমাদের অ্যালকিন অ্যালকাইন, অ্যালকিন অ্যালকাইন। এরপর নিউক্লিওফাইল বা
নিউক্লিয়াস লাভালের আক্রমণে যে বিক্রিয়া হয় সেটা আমরা বলি নিউক্লিওফিলিক সংযোজন। এটা কারা দেয় জানো? অ্যালডিহাইড কিটোন দেয়। অ্যালডিহাইড এন্ড কিটোনস, এরপর অ্যামাইডসরাও এই রিঅ্যাকশন দেয়। ঠিক আছে, বেসিক্যালি আমাদের অ্যাসিডের জাতকরা নিউক্লিওফিলিক সংযোজন দেয়। কেন সংযোজন দেয় জানো নিউক্লিওফিলিক? বিকজ এই যে এদের কি থাকে, সি ডাবল বন্ডও থাকে, সি ডাবল বন্ডও থাকে, অক্সিজেনে থাকে ডেল্টা মাইনাস, এখানে থাকে ডেল্টা প্লাস। সো নিউক্লিওফাইল কি করে, এই যে দেখো এখানে কি ডেল্টা পজিটিভ আছে, সুন্দর মতো পিছন দিয়ে আক্রমণ করে দেয়। সো নিউক্লিওফিলিক সংযোজন কারা দেয়? অ্যালডিহাইড কিটোন অ্যামাইড এরা দেয়। আর ইলেকট্রোফিলিক সংযোজন দেয় অ্যালকিন অ্যালকাইন। ইলেকট্রোফিলিক সংযোজন কারা দেয়? অ্যালকিন অ্যালকাইন। আর প্রতিস্থাপন কারা দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয় হলো বেনজিন, এবং এটার স্পেশাল একটা নাম আছে, সেটা হলো ইলেকট্রোফিলিক অ্যারোম্যাটিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক অ্যারোম্যাটিক সাবস্টিটিউশন। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কারা দেয়? অ্যালকাইল হ্যালাইড। একটা হলো SN1, একটা হলো SN2। এখন কথা হলো SN1 SN2 আগে শিখাবো না এটা আগে শিখাবো না এটা আগে শিখাবো? সো বইয়ে কি করছে, সবগুলি দেদারছে সুন্দর মতো দিয়ে দিছে তোমারে গলধকরণ করার জন্য। সো সবকিছু একবারে গলধকরণ তুমি করতে পারবা না, খুবই স্বাভাবিক। সো আশা করি বুঝতে পারছো বিক্রিয়ার ধরনগুলি, এগুলি একটু দেখা রাখো, কারণ এখান থেকে আমরা সামনে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।